আর লোকেদের অনেক মিসকনসেপশন আছে যে গু কানে লাগিয়ে রাখতে হয়, এই হয়, এগুলো ননসেন্স। এরকম কিচ্ছু শাস্ত্রে উল্লেখ করা নেই। গু খেতে হয় এরকম কিচ্ছু কর্ণপিশাচিনী সাধনায় উল্লেখ করা নেই। ফাংশন অফ কর্ণপিশাচিনী হচ্ছে টু রিড মাইন্ডস। ওরা যখন আফ্রিকান কালচার, এর মধ্যে একটা পলিটিক্স আছে, রেস পলিটিক্স আছে, কালো চামড়ার যাদেরকে দেখছে কালো এবং তাদের জাদু, তাহলে কি হচ্ছে ব্ল্যাক আর্ট ম্যাজিক। পুতুল যেটাকে বলে হুডু পুতুল নয়, মানে ওটা শুনলেই আমরা বুঝে তখনই বলবো সমাধিস্থ হচ্ছে বা নর্মাল সেন্সে আছে, তার পায়ের উপর গরম কয়লা ফেলে দেওয়া হয়েছে। এবার তুমি বলো গরম কয়লা পড়লে বা টিকা জ্বললে যখন ঝলসাচ্ছে কি অবস্থা হবে, ভান করতে পারবে? উনি এদিকে তাকিয়ে আছেন, দেখছে না পুড়ছে, দেখছি কিরকম করে গলে গেল। কারণ একটা বেসিক সংকল্প আছে যে আমি সবের মধ্যে বসছি, আমি আইদার দেবতার দর্শন পাবো, নয়তো বশীকরণ হচ্ছে ইজ আ সর্ট অফ কন্ট্রোলিং। হ্যারি পটার মুভিতে ইম্পেরিয়াস কার্সের মতো ওটা গেল 101 টাকা গেছে, তো বেশি লোক 101 টাকা দেবে এবং ব্যবসাটা বেশি চলবে। কি বলবো, মানে নর্মাল আমি পডকাস্টে ডাকলে রাজি হই না চট করে, যে জন্য যে এত ফালতু আলোচনা আমি মাঝে সাথে শুনি যে আমার কি বলবো, লোকেরা হাসাহাসি করবে সেগুলো। ইন্ডিয়ান প্রথম ইন্ডিয়ান যে ওখানে বলছে। নমস্কার, আমরা কে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা আপনারা অলরেডি থাম্বনেল দেখেছেন এবং টাইটেলেও পড়েছে, স্বস্তিক ব্যানার্জি। এবং এই পডকাস্টে আমরা কি কি জানবো একটু সূচিপত্র দিই আপনাদের। আপনারা জানেন কিনা জানি না, এমন সাধনা বা এমন সাধক আমাদের কলকাতাতে ছিল যে মরা মানুষ এবং তার ডেথ সার্টিফিকেট বেরিয়ে যাওয়ার পরও তাকে বাঁচিয়ে তুলেছে এই সাধনা দ্বারা বা এই তন্ত্রের দ্বারা। একটু অবাক হচ্ছেন? একদমই। আর একটা শুনবেন, ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক যে পিপল আছে, এটার সাথে কি লিঙ্ক আছে আজকে আমাদের এই পডকাস্টে আমরা জানবো। আর একটু জানি হুডু যে জিনিসটা আমরা প্র্যাকটিস করে থাকি এবং হুডু যে কি জিনিস সেটা আজকে আমরা জানবো। আপনারা এটাও শুনলে অবাক হবেন, হুডুতে যে পুতুলটা ইউজ করা হয় সেটা নাকি ফেক। তারপর আপনারা দেখেছেন এবং অনেক জায়গায় আপনারা শুনেছেন 101 টাকায় বশীকরণ বা এরকম টাইপের 1001 টাকা 501 টাকা দিয়ে বশীকরণ করা যায়, কিন্তু এটা সম্ভবই না। এগুলো আমরা জানবো স্বস্তিকদার কাছ থেকে। আর একটা জিনিস, আমাদের এই পডকাস্ট দুনিয়াতে কিছু কিছু মানুষ আছেন যারা নাকি বলছেন আমি যাদবপুরে যে ছেলেটা মারা গেছিল স্বপ্নদীপ, তার ব্যাপারে তার সাথে নাকি সে কন্ট্যাক্ট করেছে, আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথেও নাকি সে কন্ট্যাক্ট করেছে। এই ধরনের কতগুলো পডকাস্ট আমাদের চলেছে। তো এই যে বিষয়টা নিয়ে আমরা স্বস্তিকদাকে বলি এবং স্বস্তিকদা আমাদেরকে এটা সত্যি মিথ্যে জিনিসটা আজকে আমাদেরকে দাদা বলবে এই পডকাস্টে। শুনুন, দেখুন, অনেক বড় একটা ইন্ট্রো হয়েছে, তার মধ্যে থেকে আপনাদের বলে থাকি যে নিচে একটা নাম্বার আপনাদের সাথে ব্লিঙ্ক করছে, সেই নাম্বারে আপনারা নিজেদের গল্প বা নিজেদের কোনো কিছু যদি বলতে চান জাস্ট একটা SMS করবেন। আর বেশি দেরি না করে ডাইরেক্ট তার কাছে চলে যাবেন। দাদা কেমন আছো? চলছে, ভালো আছি। আর দাদা অনেক দিন ধরে তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা, এবং তুই মাঝে অনেক জায়গা ঘুরে এসছো, সেই বিষয়টা জানবো আমরা, কি কি বিষয় তুমি প্র্যাকটিস করেছো, জেনেছো। তো তুমি তোমার একটু ছোট্ট করে একটা ইন্ট্রো দাও। আমি নিজের ব্যাপারে কি বলবো, নিজের ঢাক পেটানো কখনোই উচিত নয় সত্যি বলতে গেলে, আর এতে অহংকার বৃদ্ধি হয় বলা হয়। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আমি নিজেকে করি সেটা বলতে পারি। আমি তো এখন মানে রিসার্চের জগতে আছি, পিএইচডি চলছে আমার পিএইচডি বিষয়টা কাশ্মীরের তন্ত্র নিয়ে, এবং সেটা ডক্ট্রিন অফ সেলফ, মানে সেলফ বলতে আত্মা বোঝে, আত্মা বলতে ভূত বোঝায় না। ওকে, ঠিক আছে, মানে নিজে ওইটা নিয়ে কাজ, নিজেকে কি করে জানে। এছাড়াও আমার মানে একটা দীর্ঘদিনের চর্চা, ইন্টারেস্ট এবং আমার কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে হচ্ছে এসোটেরিক, যাকে বলে এসোটেরিক হচ্ছে, এসোটেরিকা শব্দটা যদি আমরা ভাঙি তাহলে ওটাকে বলতে হবে যেটা ঢাকা থাকে, গুপ্তবিদ্যা বা যে নলেজগুলো মিস্টিরিয়াস, মিস্টিক্যাল, অকাল্ট, ওইগুলোর বিষয়। এবং এই সূত্রে আমার দেশের মধ্যে বলো বিদেশে বলো এবং মানে পরিচয়, এবং এটা পরিচয় শুরু হয় ছোটবেলা থেকে ইন্টারেস্ট। আমি দেশের মধ্যে খুঁজি খুব একটা কিছু, মানে ইন্ডিয়ান তন্ত্র বাদে, ইন্ডিয়ান নিজস্ব সিস্টেমস বাদে আমি খুব একটা কিছু অতটা দেখি না, যতটা আমি বিদেশের মধ্যে ওই মানে বিদেশি জিনিসটা দেশে খুব একটা দেখি না সত্যি বলতে গেলে। এবং বিদেশে যতটা আমি প্রমিনেন্টলি একটা স্টাডি করা, রিসার্চ করা, পড়াশোনা করা, চর্চা করা এবং ঠিক জিনিসটাকে জানা,
মানে হুটহাট করে কিছু জেনে দিলাম, বলে দিলাম, কোথাও একটা মন বললো বলে দিলাম, বানিয়ে বলে দিলাম, একটা লোকেদেরকে বুঝিয়ে দিলাম, সেরকম ব্যাপার নয়। তো সেই একটা চর্চার মধ্যে থেকে এবং বলা, দেশে বলেছি, বিদেশে গিয়ে বলেছি, তাদের অনলাইনে বলেছি বেশি, এবং তাদের সাথে যুক্ত থাকা। আর যেমন এই রিসেন্টলি আমি হেকেটি ওটা কি বলে, হেকেটি সিম্পোজিয়াম ইংল্যান্ডে হয়েছিল। কভেনেন্ট অফ হেকেটি একটা, মানে ওটা একটা সেন্ট্রাল অথরিটি যেখানে যারা হেকাটের উপাসক, হ্যাঁ মানে অথরাইজ, মানে যারা প্রপার পরম্পরার উপাসক, নট, হয়তো অনেকে ক্লেম করে, এবং প্রপার পরম্পরার উপাসক আছেন, তারা প্রপার টেক্সটগুলো পড়েছে, নট র্যান্ডমলি বলেছে, এবং ওটা খুব প্রাচীন থেকে আর্কিওলজিক্যাল এভিডেন্সগুলো ধরে যেভাবে হয়, ওটার একটা কভেনেন্ট আছে। কভেনেন্ট মানে হচ্ছে একটা অর্গানাইজেশন আছে যেখানে সবাই হয়, এবং সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে। সেখানে এবছর আমি বলেছি, মানে অ্যাজ অ্যান ইন্ডিয়ান, প্রথম ইন্ডিয়ান যে ওখানে বলছে, এবং একমাত্র ইন্ডিয়ান যে ওখানে বলেছি। আমার বিষয়টাও ছিল হচ্ছে গডেস কালচার ইন ইন্ডিয়া অ্যান্ড অফ হেকেটি। কারণ তারপর ওই সেলেমের বলে একটা জায়গা আছে আমেরিকায়, সেলেম খুব বিখ্যাত। যদি কেউ উইচক্রাফট নিয়ে খুব ঘাটাঘাটি করে, ইউএসএ SALEM সেলেম খুঁজলেই পাবে, যে টিটুবা বলে একজন ছিলেন, আরো বেশ কিছু ছিলেন, তাদেরকে একটা উইচ ট্রায়াল হয়েছিল সেলেমের, মানে ইট ওয়াজ লাইক আ মাস হিস্টেরিয়া 1600s এর। তো ওই জন্য সেলেম খুব বিখ্যাত হয়েছিল। এবং পরের দিকে আমি সেলেমের লরি ক্যাবটের একজন শিষ্য, লরি ক্যাবট যাকে অফিসিয়াল উইচ অফ সেলেম বলা হয়, তারা অর্গানাইজ করেছিল এবং বেশ কিছু বছর অর্গানাইজ হচ্ছে। সেখানে উইচকনে আমি প্রথম ইন্ডিয়ান যে বলছি, মানে ওখানে আরেকজন ইন্ডিয়ান আছে, বাট সে এনআরআই, মানে সে এদেশের নয়, সে স্কটল্যান্ডে বড় হয়েছে, আমার বন্ধু ভালো, এবং সে ওয়েস্টার্ন অপারেটর। আমি প্রথম ইন্ডিয়ান যে ইন্ডিয়ান নিয়ে ওখানে চর্চা শুরু করলাম, মানে দে ওয়ান্টেড ইন্ডিয়ান তন্ত্রটা নিয়ে চর্চা করতে। হ্যাঁ, মানে দে ওয়ান্টেড দ্য অথেন্টিক যে জিনিসটা, যে ইন্ডিয়ান ভার্সনটা, সেটা ওরা জানতে চেয়েছিল। এবার প্রথমবার বলছে ওদের ভালো লেগেছে, আবার দেখেছে আমায়, তো ওদের ওখানে পরিচয় হয় আস্তে আস্তে। এই করে করে তারপর ওই যে আমাদের এই মানে যে ইংল্যান্ডের যে সার্কেলটা আমার, মানে উনি এখন ইংল্যান্ডে থাকেন, ইংল্যান্ড বলাটা উচিত না, উনি সারা পৃথিবী ঘুরেছেন। আমি সরিতা দেশতে, তো ওরা একটা পাবলিকেশনও রান করে, অ্যাভেলোনিয়া বুকস বলে। আবার সেখানে বইগুলো পাওয়া যায় না কিন্ডল বাদে। এবার ওই ওদের সাথে আমার যখন ওই স্টাডি সার্কেলে পরিচয়, ওনার সাথে উনি স্টাডি সার্কেল রান করেন, সেটা সূত্রে আমার একটা বিশাল পরিচয় হয়। মানে এটা কিন্তু টেক্সট স্টাডি সার্কেল, মানে আমরা গ্রিকে, ল্যাটিনে বা ওদের ওই আরবিকে, যে যে ভাষায় ওদের টেক্সটগুলো আছে, ওগুলো স্টাডি হয় এবং কালচার, মানে ডিসকাশন হয়, মানে খুব সিরিয়াস ডিসকাশন। এখানে ওই কি বলবো, মানে নর্মাল আমি পডকাস্টে ডাকলে রাজি হই না চট করে, যে জন্য যে এত ফালতু আলোচনা আমি মাঝে সাঝে শুনি, যে আমার কি বলবো, লোকেরা হাসাহাসি করবে সেগুলো শুনলে, যে আমরা ভাবি যে লোকেরা, মানে ভাগ্যিস তুমি একটা কথা বলতে চাইছো, তারা বাংলাটা বোঝে না বলে এইটা বলতে চাইছো। হ্যাঁ, ভাগ্যিস তারা বোঝে না, মানে নয়তো আমাদের দেশের সম্মান চুরমার হয়ে যেত। ভাগ্যিস বোঝে না যে ইন্ডিয়াতে কি হচ্ছে, মানে ওয়েস্টার্ন ম্যাজিক বা অপারেশন। কিছুদিন আগে আমি তন্ময়দা এসেছিল, ঠিক আছে, এখানে বসেছে, আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা তুমি ট্রামে বাসে তো ওঠো, ঠিক আছে, ট্রামে বাসে উঠে দেখতে পাও যে 101 টাকার গ্যারেন্টিড বশীকরণ, এবং তুমিও হাসছো, যাই হোক, যে ভালোবাসা, ধন সম্পত্তি সব পাবে 101 টাকায় হয়ে যায়। আমি বললাম, দাদাকে জিজ্ঞেস করলাম যে এটা কি তোমার কি মনে হয় এরা ভণ্ড? তো দাদা প্রথমে একটু হাসলো, হেসে যে যা উত্তর দিল তুমি বুঝতেই পারছো কি উত্তর। আমি একটা উত্তর দিচ্ছি, জানি না এক হবে কিনা। যদি 101 টাকায় গ্যারেন্টিড বশীকরণ হয়, এখানে কোর্ট পেপারে সই করে দিতে হবে, তাহলে আমি ওদেরকে একটা দায়িত্ব দেবো, কোনো বিগ শটকে বশীকরণ করে দেখিয়ে দিতে, হলে বুঝবো, একদম কোর্ট পেপারে দিতে হবে। এই তান্ত্রিকরা কি সাধনা করে এসছে যে এরকম ক্লেম করছে? মানে এটা সম্ভবই তো না। না, একটা বিষয় বোঝো, আজকে আমি 1,01 টাকা বললাম আর 101 টাকা বললাম, হ্যাঁ, মানে যদি 1001ও বলি, 1,00,000-এও যাচ্ছি না, 1001-এও যদি বলি, 1,001 টাকাটা দিতে না একটু গায়ে লাগবে, 101 টাকা দিতে খুব একটা গায়ে লাগবে না, গেল 101 টাকা গেছে, তো বেশি লোক 101 টাকা দেবে এবং ব্যবসাটা বেশি চলবে। কাজ হলো কি হলো না, মাথা ঘামালো না, তা একবেলা তো খেতেই বেরিয়ে যায়, তার থেকে বেশি হয়তো এখন। মানে এটা মার্কেট স্ট্র্যাটেজি, মানে এটা মার্কেট স্ট্র্যাটেজি, এবং লোকেদেরকে রোজগার করা কতটা ঠিক হয় আমি জানি না। এটা কি বশীকরণ অ্যাজ আ আর্ট কিন্তু এক্সিস্ট করে, ও এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করে, মানে এটা শুধু আমাদের দেশে বা বিদেশে বলছি না,
এইটা ইভেন মানে অভিচারাদি যে কর্মগুলো বলে কাম্য কর্মের মধ্যে এগুলো পড়ে, হ্যাঁ এগুলো কিন্তু এক্সিস্ট করে। মানে আমাদের অথর্ববেদেও পাবে। গায়া সংস্কৃত বলে একটা ইউটিউবের চ্যানেল আছে, ওখানে ওই লাভ মন্ত্র বলে একটা পোস্ট করেছে, ওখানে অ্যাকচুয়ালি অথর্ববেদের একটা মন্ত্র তুলে দিয়েছে, অথর্ববেদের বশীকরণ মন্ত্র। কাউকে প্রিয় মনে করছি তাকে বেদের মন্ত্র, ওই মন্ত্র দিয়ে টেনে আনছে। এবার বেদের সময় ওগুলো হোম করে করা হতো ওদের সময়। এবার তারপর যত ফোক ট্র্যাডিশন আছে এই আছে, মানে মানুষের কাম্য ইচ্ছার মধ্যে বশীকরণ পড়ে, করাটা উচিত কি উচিত নয় পরের গল্প। এমনকি আর্কিওলজিক্যালি দেখতে গেলে ওই প্রচুর জিনিস পাওয়া গেছে। একটা যেমন খুব সলিড পাওয়া গেছে হচ্ছে মেয়ের মাটির পুতুল, এরকম মাটির নিচে পড়তে অ্যারাউন্ড কত হবে ওই 200-300 BC, ওই তার ভেতর পেরেক গাথা আছে, বশীকরণের প্রয়োগে করা। এটা গ্রিসের বলছি, গ্রিসে পাওয়া গেছে এরকম। মানে বশীকরণ এক্সিস্ট করে না তা না, এখনো এক্সিস্ট করে। হ্যাঁ, বশ মানে হচ্ছে টু কন্ট্রোল সামওয়ান। বশীকরণের মধ্যে যেমন পড়ে তেমন পড়ে হচ্ছে মোহন, তেমন পড়ে আকর্ষণ। ঠিক আছে, তিনটে ভাগে, মানে আকর্ষণ হচ্ছে টেনে আনা, মোহন হচ্ছে এনচ্যান্ট করা, অ্যালিওর করা, গ্ল্যামার স্পেলস, মানে তুমি আইদার মোহিত হয়ে যাবে বা তোমায় খুব দেখে তার লোকেরা মোহিত হবে। বশীকরণ হচ্ছে ইজ আ সর্ট অফ কন্ট্রোলিং, হ্যারি পটার মুভিতে ইম্পেরিয়াস কার্সের মতো। আমি তাকে তার ইচ্ছার বিরুদ্ধেও বশ করি। বশীকরণ সবসময় যে প্রেমের জন্য হয় তা নয়, বশীকরণ হয় হচ্ছে খারাপ বস তাকে ট্যাকেল করার জন্য হয়তো বশ করলো, মানে কাম ডাউন হবে আমার সাথে কাজ করবে। বা অনেক মন্ত্রে আছে উল্লেখ করা যে সর্বজনমে বসা, মানে সবকিছু আমার কন্ট্রোলে আসবে, সবকিছু আমার ফেভারে থাকবে, এরকম যে ইস্যুগুলো এগুলো কিন্তু মেনশন করা আছে। এবার মন্ত্রেরগুলোর ভেতরে আসে, মানে জেনারেল দেবতার মন্ত্রদের বলছি আমি, কোনো প্রায়োগিক মন্ত্রের কথা বলছি না। গণেশের মন্ত্রে আছে, তারপর আরো কিছু দেবতার মন্ত্রে আছে। তো সেখানে যে বশীকরণ করা হচ্ছে তা না, কিন্তু শব্দটাই এরকম ইউজ করা হচ্ছে। এবার এটা তো যে কেউ একটু আধ্যাত্মিক বিষয়ে চর্চা করলেই জানে, ষটকর্মের যেগুলো আছে বশীকরণ, মানে ষটকর্ম বলতে গেলে ছটা, মেনলি প্রাইমারি ছটা: মারণ মানে টু কিল সামওয়ান, মোহন বশীকরণ আকর্ষণ, এটা একটা ক্যাটাগরি। হ্যাঁ, উচ্চাটন কাউকে কোথাও থেকে উঠিয়ে দেওয়া, জায়গা থেকে সরিয়ে দেওয়া। স্তম্ভন কোনো একটা জিনিসকে স্টপ করে দেওয়া, প্যারালাইজ করে দেওয়া। মারণম মোহনম বশ্যম স্তম্ভনম। উচ্চাটন বিদ্বেষণ হচ্ছে দুটো জিনিসের মধ্যে ভাঙিয়ে দেওয়া। দুজন প্রেমিক প্রেমিকা আছে, ভেঙে দেওয়া হলো, সম্পর্ক ভেঙে দেওয়া হলো, দুজনের মধ্যে সম্পর্ক ছেদ করে দেওয়া হলো, দুটোকে সেপারেট করে দিচ্ছি। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে। এবার তারপরে হচ্ছে শান্তি কার্য। শান্তি কার্য হচ্ছে, শান্তিটাই বেসিক্যালি ইন প্র্যাকটিস রেকমেন্ড করা হয়, অন্যগুলোকে অ্যালাউ করা বেসিক্যালি বারণ করা হয় করতে। কারণ শান্তি কার্যের কাজ হচ্ছে যখন কোনো মানে শান্তির অর্থে গ্রহ শান্তি বোঝায়, কারোর ওপর কেউ কিছু করে দিয়েছে সেটা শান্তি বোঝায়, দেবতার অনুগ্রহের জন্য শান্তি বোঝায়, পুষ্টি কার্যকে বোঝায়, তার মধ্যে অনেক সময় চলে আসে, মানে যেখানে আর্থিক ধন বৃদ্ধি, আরোগ্য করা। পুষ্টি কার্যটা একটু রিস্কি, তাও মানে মহামৃত্যুঞ্জয় যেমন ইজ আ সর্ট অফ পুষ্টি কার্য, যেখানে অসুখ মানে সে মৃত্যু মুখে এসছে, একজন তার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছে, কিন্তু মহামৃত্যুঞ্জয় যজ্ঞের ফল আছে হচ্ছে যে করবে তার মৃত্যুর ভয় আসবে, কারণ নিজের আয়ু থেকে ক্ষয় হবে। পুরো একটা বিশাল রিচুয়াল আছে, মানে সেগুলো তো করে না এখন লোকেরা, জাস্ট র্যান্ডম দিয়ে ছেড়ে দেয়। 11 জন লাগবে, রুদ্রি পাঠ হবে, তার এত হোম হবে, এত লাখ যজ্ঞ হবে, এভাবে মানে প্রত্যেকটা এরকম করে উল্লেখ করা আছে। এর মধ্যেও যেটা হয় সেটা হচ্ছে একটা শাস্ত্রীয় বিধি আছে, মানে যেগুলো আগমে মেনশনড আছে, এভাবে করা হবে। হ্যাঁ, এবং আর একটা আছে হচ্ছে যেগুলো ফোকলোর বিধি আছে। ফোকলোর মানে হচ্ছে তোমার কোলোকিয়াল গ্রামে গঞ্জে যেগুলো উঠে এসছে, শিকড় দিয়ে, মূল দিয়ে, এই দিয়ে, মানে আদিবাসী তন্ত্র যেটা বলা হয়, সব রকমের গ্রামগঞ্জের। এবং ফোক কিন্তু আমাদের সাথে কোএক্সিস্ট করছে। বৈদিক যে সিস্টেমগুলো অফ ম্যাজিক বা তান্ত্রিক যে সিস্টেম অফ ম্যাজিক, তান্ত্রিক বা বৈদিক বলতে গেলে, তান্ত্রিক বলতে গেলে এখন তুমি যদি বঙ্গদেশে খুব প্রমিনেন্ট একটা পরম্পরা আছে তীর্থনাথ কালীকুলের।
হ্যাঁ, তারা কিন্তু কোনোদিন সৎকর্মের দিকে যাবে না। প্রপার তীর্থনাথ যারা হয়, খুব রিয়েরলি শান্তিকার্যবাদে তারা যাবে না। ওদের ফোকাসটা হচ্ছে সাধনায়। এবার যখন কেউ সাধনায় যাচ্ছে একটা পয়েন্টের পরে, মানে যখন তাদের পূর্ণাভিষেক হয়, প্রপারলি পূর্ণাভিষেক হয়, আজকাল টাকা দিয়েও পূর্ণাভিষেক কেনা যায়, তো মানে যাদের প্রপারলি সাধনা করে হয় এবং তারপরেও যারা এগোচ্ছে, মানে সব পরম্পরায় যে তীর্থনাথ পপুলার, কারণ তীর্থনাথের বাকি অভিষেকগুলো আছে, অনেক জায়গায় পূর্ণাভিষেকেই মেন হয়। তো ওই পূর্ণাভিষেক থেকে যখন তারা এগোয়, তখন তাদেরকে কেন কি তারা দেবতাকে পূর্ণরূপে ধ্যান করছে, পুজো করছে, এবং তাদের যে তন্ত্রের অনেক ভেতরের বিষয় আছে, সেটা আজকে আমি আলোচনায় হয়তো যাওয়ার প্রয়োজন নেই, কোনো সময় তন্ত্র বিষয়ক আলোচনা হলে বলবো, তখন সৎকর্মের অধিকার আসে। এবং কেউই নিজের সাধনা ক্ষয় করবে না সৎকর্ম করে, যারা সিরিয়াসলি সাধনা করছে, কেন জানে আমি যদি কাম্যকর্মে মন দিই, আমি সাধনা করছি জগৎ থেকে মুক্তি পাবো বলে, মানে আত্যন্তিক দুঃখের নিবৃত্তির জন্য। জগতে দুঃখ আছে, আমি সেটাকে পুরো মানে নিবারণ করে আমি মুক্তির দিকে যাচ্ছি। তাহলে আমি কেন আবার দুঃখের মধ্যে জড়াবো বা অন্যের বোঝাও কেন ঘাড়ে নেব? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এছাড়া কিচ্ছু না। এইবার হয়েছে কি, বেদের মধ্যে যেমন এই কাম্যকর্ম অনেকটা রেস্ট্রিক্টেড। একজন অগ্নিহোত্রী ব্রাহ্মণ বা যারা ওই অগ্নিহোত্রী ব্রাহ্মণ তো এখন বেঙ্গলে খুঁজে পাওয়া যাবে না, ব্রাহ্মণের মধ্যেও যারা নিত্যকর্ম আদি প্রত্যেকটা মেনটেন করে, নিত্যকর্মের মধ্যে কাম্যকর্ম করার আগে হচ্ছে নিত্য নৈমিত্তিক কর্ম আছে। নিত্যকর্মের মধ্যে সন্ধ্যা বন্দনা, ত্রিসন্ধ্যা, যেটা মানে ব্রাহ্মণদের পৈতে ধরা বাদে তুমি বেশিরভাগ সন্ধ্যা বন্দনার রীতিই জানে না তারা। সন্ধ্যা বলতে গায়ত্রী বোঝায় না, সূর্য উপাসনা বোঝায় 3 বার, তার সাথে গায়ত্রী বোঝায়। গায়ত্রী মানে যেটা গায়ত্রী মন্ত্র বলছো সেটা? হ্যাঁ, গায়ত্রী মন্ত্রে সাপ উদ্ধার করে করা, এবং তার সাথে সেলফ ক্লিনিং করা, মানে নিত্য যে পাপ হয় সঞ্চয় সেটাকে। তারপর নৈমিত্তিক আসে। নৈমিত্তিক মানে হচ্ছে বিশেষ বিশেষ দিনে কর্ম আসে, যেমন পূর্ণিমার, একাদশী, প্রদোষ, এই আজকে প্রদোষ সন্ধ্যেবেলা, এরকম এই তিথিগুলোর কিছু উপাসনা হয়। চতুর্থী গণেশের তখন হয়। তারপরে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত হচ্ছে আমরা হয়তো কিছু ভুল করে ফেললাম, পাপ করে ফেললাম, পিতৃপাপ আছে, ওগুলোকে আদির জন্য আমাদের যে প্রায়শ্চিত্ত কর্ম, এই 3টে যারা করে তারপরেই তারা কাম্যকর্মে অধিকার পায়। কাম্যকর্মের মধ্যে কিন্তু এই বশীকরণ, স্তম্ভন, উচ্চারণ সব আসছে, এবং ওইগুলোর প্রয়োগ কখন হবে? একমাত্র দেশ রক্ষার্থে, ধর্ম রক্ষার্থে, বা যখন নিজের প্রাণের আশঙ্কা এসছে। দাদা, এই যে এত লম্বা একটা প্রসেস যেটা তোমার আমাদের এতক্ষণ তুমি বললে, এটা করতে কত বছর লাগে? আমি না মানে যারা মানে আচ্ছা ব্রাহ্মণ আমরা যদি বলি, তাদের এটা নিত্যকর্মের মধ্যে পড়ে, মানে তাদের এটা রাইট, এটা করা কত বছর লাগে বলে না, তারা যদি করে তাহলে তারা অধিকার আছে। তেমন যে গায়ত্রীর পুরস্কার আছে 24 লক্ষ বার, 24 লক্ষ বার জপ, তার সাথে 2,40,000 খানা হোম, 24,000 বার তার তর্পণ, এরকম করে করে মানে ভাগ করে করে, মানে ভাগটা তার সাথে হয়তো 240 জন ব্রাহ্মণকে ভোজন আলটিমেটলি গিয়ে, মানে ওটা করালে একটা পুরস্চরণ হয়। হ্যাঁ, গায়ত্রীর পুরস্চরণ করলে তবে তুমি মন্ত্র যাবে 3খানা পুরস্চরণ করতে হবে। এরকম যে জবগুলো করলো, মানে ওই করে করে হয় কি, পুরস্চরণগুলো করতে হয় যাতে মন্ত্র তোমার ভিতর জাগে। পুরস্চরণ ইজ এ রিচুয়াল ফর এ মন্ত্র, যে আমি তাকে অ্যাকনোলেজ করছি। ব্রাহ্মণদের মেন কিন্তু গায়ত্রী, এবং সে গায়ত্রীকে ওইভাবে তারা সাধনা করে, ধ্যান করে। তাছাড়াও তাদের নিজেদের লাইফে অনেক কন্ট্রোল রাখতে হয়। আমার মনে হলো মাছ মাংস খেয়ে ফেললাম, এরকম নয়, মানে তাদের রিচুয়ালি যেটা খাবার সেটাই খাবে, মানে বলি প্রদত্ত করে যে মাংস সেটা খাবে, অন্য খাবে না, পেঁয়াজ রসুন খায় না, এরকম অনেক, মানে খুব স্ট্রিক্ট মেনটেন করে, বাইরের খাবার খাবে না। এরকম ব্রাহ্মণ নেই বেঙ্গলে তা নয়, ব্রাহ্মণ এরকম আছে। তারাই একমাত্র অধিকারী এ ধরনের কর্ম করার জন্য বৈদিক মতে। তান্ত্রিক মতে হচ্ছে কি, তান্ত্রিক মতে এটা একটু ভেঙে যাচ্ছে। তান্ত্রিক মতে একজন দেবতার উপাসনা হচ্ছে, একটা পয়েন্টের পরে একজন অধিকারী হয়ে যাচ্ছে। এইবার অর্থ নিয়ে যে অভিষিক্ত হওয়ার কোনো অধিকার নেই তা নয়, মানে এরকম গল্প নেই, ওটাকে মধ্যম বলা হয়, ওটা ইজ অ্যালাউড। মানে উত্তম হচ্ছে সাধনা করে তুমি অধিকারী হলে, তুমি পেলে দেবতার অনুগ্রহে তুমি হয়ে গেলে। কিন্তু লোকেরা টাকা দিয়ে অভিষেক কিনতে পারে, মানে ইটস নট ইম্পসিবল। কিনে নিল, লাল কাপড় পরলো, বা র্যান্ডম হচ্ছে কি, তন্ত্রের মধ্যে তো বইগুলো খুব অ্যাক্সেসিবল হয়ে গেছে। আচ্ছা বগলামুখী সাধন করলে, এতবার জপ করলে স্তম্ভন করার অধিকার চলে আসে, নাও শুরু করে দাও, করে লোকেরা ব্যবসা খুলে বসছে।
আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রহের সাথে মহাবিদ্যার লিঙ্ক করে দিচ্ছে, করে নিয়ে এই গ্রহের দোষ তার জন্য এই মহাবিদ্যার পুজো করে একটা সোকল স্ট্রাকচার্ড কোর্স মতো বানিয়ে ব্যবসা খুলে বসছে। এতে কতটা ফল হচ্ছে সেটা কিন্তু সন্দেহের, কখনো লেগে যাচ্ছে কখনো লাগছে না। কারণ অ্যাবসলিউটলি যে ওরা যে ব্যবসাটা খুলছে সেটা যে তারা যে খুব শাস্ত্রজ্ঞ তা নয়, কারণ শাস্ত্রজ্ঞ যারা তান্ত্রিক তারা কিন্তু এই ব্যবসার দিকে যাচ্ছে না। ওকে, তাদেরকে দিয়ে ক্রিয়া করালেও খরচা আছে, কারণ একটা যজ্ঞ হোমের প্রচুর খরচা হয়, তার সাথে যে করবে তার নিজের প্রচুর ক্ষয় হয়। যে প্রশ্রয়ণ বললাম এরকম একটা প্রশ্রয়ণ অ্যাটলিস্ট চলে যাবে তাতে। এবার গায়ত্রী লোকেরা যারা করে তারা জানে 108 বার করতেই দিনে অবস্থা খারাপ হয়ে যায়, 24 লাখ বার মানে তার কতদিন লাগবে বুঝলেন? তারপরে কত দিনের সাধনা তাকে একটা কাজের জন্য কারোর দিতে হবে, কারোর বিপদ থেকে বের করতে, তখন নিয়মিতাই চলে আসে ওইগুলো, পরে এই বিষয়গুলো আসে। এবার কেউ কি তখন বলবে 101 টাকায় বশীকরণ করে দেবো? ইভেন জপের ক্ষেত্রেও দেবতাদের তাই, তুমি দেবতাদের মানে জপ 100-200 জপের কোনো গল্প নেই, মানে লক্ষ বা কোটিতে রান করবে। 1 কোটি জপ করলাম তারপর একটা ক্রিয়া করলাম এরকম। এবার 1 কোটি জপ করলো তারপর করলো মানে আমি তো মানে হয়তো 1 কোটি জব শেষ করতেই আমাদের 3 বছর লেগে যাবে, তো 3 বছরের সাধনা কে নষ্ট করবে এগুলোতে? আর অনেকে আমি দেখেছি, মানে ইউটিউবেই দেখেছি যে বই বের করে দিয়েছে, তারপর সব সাধনা করেছে, চিতা সাধনা করেছে, তারপর নানান, আমি এই জিনিসগুলোতে অতটা জ্ঞান নেই, তুমি বুঝতে পারছো আমার কথা শুনে। এইগুলোর ব্যাপারে আমি বলছি এনারা কিভাবে বলে যাচ্ছে যে আমি সব সাধনা করছি। ইউটিউবে বলেছে, অনেক কিছু বলেছে, সব সাধনা চিতা সাধনা এগুলো আসে, এগুলো বিশেষ সাধনার মধ্যে পড়ে। এই যে এই সাধনাগুলো বলছিলাম এইগুলোর দেখো ভেতরের জিনিসটা আমি ওপেনলি বলবো না সব কি বোঝায়, বাট ইউটিউবের ভার্সন যেগুলো হয় সেটা একটা লোকেদের বলার জন্য ভার্সন হয়। আর সব সাধনা যেটা বোঝায় তার জন্য ফার্স্ট সমস্যা তো লিটারাল সব সাধনা, মানে সব অ্যাজ ইন ডেড বডি যদি নিই তাহলে একটা মেজর সমস্যা হচ্ছে ফাইন্ডিং আ সব। তার কিছু স্পেসিফিকেশনস আছে, হ্যাঁ, ওই স্পেসিফিকেশন অনুযায়ী সব পাওয়া ইজ 1 নম্বর ইম্পসিবল এবং শ্মশান পাওয়া ইজ ইম্পসিবল। তার থেকেও বড় সমস্যা হচ্ছে পুলিশের থেকে বাঁচাটা আরো মুশকিল। মানে এখন যারা করছে বা বলছে র্যান্ডম সব নিয়ে হয়তো করে ফেলতে পারে, বাট সব সাধনা যেটা হয় ওটার একটা বেসিক সংকল্প আছে যে আমি সবের মধ্যে বসছি, আমি আইদার দেবতার দর্শন পাবো নয়তো মরবো। ঠিক আছে, হ্যাঁ, মানে আমি মানে তাদের জন্য রেকমেন্ডেড। আমার একজন দেখা ছিল যে সত্যিকারের সব জানে যখন দেহ রেখেছেন, উনি সন্ন্যাসী ছিলেন, মানে গৃহস্থদের জন্য ওটা রেকমেন্ডেড সাধনা নয় সব সাধনা। কেন? তাহলে তাদের মৃত্যু ভয় আছে। আমি তো তোমার সাথে একদম মানে দেবতার সাথে আমি এক হব বলে বসছি, আমি আদার কোনো ক্রাইটেরিয়াতে বসছি না, মানে লোকেদের শোনাবো বলে বসছি না, বা আমি কত সাধক বড় বলে বসছি না। এইবার এখন যেটা প্রচলিত হচ্ছে ডেড বডি এনে তার উপর বসে কিছু করে একটু পুজো করে দিয়ে চলে এসে বললাম যে আমি সব সাধক হয়ে গেছি। বাট পিওর সব সাধনা যারা করে বা অঘরীদের মধ্যেও যারা করে, অঘরীদের মধ্যেও 12 বছর তাদের কাটাতে হয় আগে একটা ব্রহ্মচারী প্রচুর এক্সপেরিয়েন্স, তারপর তারা ওগুলোতে প্রবেশ করে। মানে সিরিয়াস সাধনা একটা হয়, আর একটা হয় হচ্ছে সাধনা বলে আমি লোকেদের বলবো আমি সাধনা করেছি। সাধনা অনেক রকমের আছে, মানে মুন্ডাসনে বসাটাও হট করে কেউ মুন্ডাসনে বসে না, তার আগেও কিছু সাধনা আছে সেটা কমপ্লিট করে তারপর একজন মুন্ডাসনে বসবে। মানে বসলে যে সে মরে যাবে, কিছু ক্ষতি হবে, অ্যাকচুয়াল হবে কি মুন্ডাসনে বসবে, ডেড বডির ওপর বসবে, শ্মশানে বসবে, কিছুই হবে না, বসার পারপাসটা ফুলফিল হবে না। পারপাসটা এটাই অ্যাটেনমেন্ট অফ গড কনসিয়াসনেস যেটাকে বলে। তো আমি কি এটা ধরবো কি যে তুমি ইনডাইরেক্টলি বললে না, সরি ডাইরেক্টলি বললে না, ইনডাইরেক্টলি কোনো জায়গায় যে না তারা একটু মিথ্যে কথা বলছে? প্রচন্ড মিথ্যে কথা বলে ফুটেজ খাওয়ার জন্য লোকজন। আমার এটা ইউটিউবে বলা উচিত কিনা জানি না, বাট লোকেদের কনভিন্স করার জন্য যে কি লেভেলে ঠকায় এবং কি লেভেলে যে বাজে বকে, আমি এরকমও দেখেছি লোকেরা বসে বলছে আমি ইলিউমিনেটির যোগাযোগ পেয়েছি ইউটিউবে। মানে আমি ভাবছি লোকেরা যদি সেটা সিরিয়াসলি আইদার তারা ডিলিউশনাল আর নয়তো তারা মানে আইদার এরা ডিলিউশনাল নয়তো লোকেরা মানে, এবং
আমি কি বলবো, মানে লোকজন এবার হয়েছে কি, লোকজন একটা বিশ্বাস করো মনে হচ্ছে ইলুমিনাটি। আমি আজ যেটা দেখিনি নিজের চোখে, আর ওটা কনস্পিরেসি থিওরির বেশি কিছু বলে আমি মনে করি না, সত্যি কনস্পিরেসি থিওরির বেশি কিছু বলে মনে করি না। একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে, যদি কোনো একটা সোসাইটি থাকে যেটা খুব এলিট কন্ট্রোল করছে, তুমি লাস্ট 500 বছরের ইতিহাস দেখো, রেনেসান্স থেকে কতগুলো পাওয়ারফুল ফ্যামিলি পড়েছে, কারণ পাওয়ারফুল যারা তারা নিজেদের পাওয়ার মেনটেন করবে, তারা তো পাওয়ারকে ওভারথ্রো হতে দেবে না নিজেদের। এবং কম পাওয়ারফুল ফ্যামিলি কিন্তু ফল করেনি, কম পাওয়ারফুল ফ্যামিলি রাইজ হয়নি। আমেরিকার ভেতরেও there have been series of revolutions, তোমরা হিস্ট্রিটাকে যদি মিস করে যাও, কি কি মুভমেন্টস অ্যান্ড রেভলিউশনস হয়েছে, ইন্ডিয়ার মধ্যে যদি তুমি মিস করে যাও কি কি আন্দোলন হয়েছে, তাহলে তো মানে একটা ছোট্ট কথা বলছি, মানে পলিটিক্যালি একটা যদি পাওয়ারফুল ফ্যামিলি থাকে সেন্টারে পাওয়ার, সে কোনোদিনই নিজের ক্ষমতা ছাড়তে চাইবে না। যদি একটা অথরিটি থাকে যে তোমার মানে সবকিছুর পেছনে করছে, তারা এগুলোকে কন্ট্রোল করবে এবং কোনোদিনই গ্রাউন্ড লেভেল থেকে কেউ উঠবে না। তুমি ইন্ডিয়ান পলিটিক্স দেখে নাও, গ্রাউন্ড লেভেল থেকে অন ক্যামেরা বলছি কথাগুলো। হ্যাঁ, আজকে যদি কোনো কনস্পিরেসি থিওরি থাকে, মানে আই ডোন্ট সি ইট মোর দ্যান এ কনস্পিরেসি থিওরি। এরকম অনেক ইউটিউবে দেখা যায় যে যারা এই বিষয়টার উপর ডিনাই করেছেন এবং অনেক রকমের কথা বলেছেন, তাদের কোনো হদিশ পাওয়া যায় না। কোনো জায়গায় ভয় লাগে না তোমার? ভয় লাগা না লাগার নয়, দেখো আমি তাহলে এগুলো মিথ্যে কথা কোনোভাবে মনে হয়? মিথ্যে কি সত্যির যে সমস্যা হচ্ছে, ইট ইজ আনভেরিফায়েবল। তুমি একটা জিনিসকে ট্রুথ ভ্যালু তখনই অ্যাসাইন করতে পারবে, ট্রু বা ফলস হিসেবে, যখন সেটা তোমার কাছে এভিডেন্স আছে। আমি আজকে বললাম আমার হাতের আংটিটা সোনার, এটাকে তুমি ফলস বলতে পারবে কেন, এটা রূপোর, ঠিক আছে, কেন তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। ইলুমিনেটেড এক্সিস্টেন্স ইজ as a conspiracy theory as long as it does not come in front. হ্যাঁ, যে বলেছিল সে যেটা বলেছিল সেটা শুনে বোঝা যাচ্ছিল যে পাগলামি করছে, বাট ইফ ইলুমিনাটি এক্সিস্ট, ইফ সাম, যেমন ফ্রিমেসন্স ইজ সামথিং দ্যাট এক্সিস্টস, ইটস নট আ কনস্পিরেসি থিওরি। সবাই জানে ইট এক্সিস্ট, সবাই জানে ওটা ফাংশন করে, কিভাবে করে ভেতরে মিস্ট্রি। বাট ইলুমিনাটি ক্যান অ্যাজ ওয়েল বি আ কনস্পিরেসি থিওরি ফর এক্সপ্লেনিং যে আমি হিস্ট্রিটাকে বুঝতে পারছি না, হিউম্যান সোসাইটি রিভলিউশনকে বুঝতে পারছে না, তার জন্য একটা কনস্পিরেসি থিওরি বানিয়ে দিলাম। যেমন দানিকেনের কনস্পিরেসি থিওরি, যে এলিয়ানরা এসে পিরামিড বানিয়ে দিয়ে গেছে, বা আমাদের ইউটিউবেও একজন আছে যে সবকিছুকে এলিয়ান ভাবে, মানে সব হিন্দু দেবতারা এলিয়ান, শিবলিঙ্গ হচ্ছে রকেট, আমি এই দানিকেন এরিক বান্দো চ্যারিয়েট অফ গডস। এবার সেটা কেন উনি করছেন, কারণ হি ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্স যে আমি কি করে একটা জিনিসকে করবো, তাই জন্য একটা কনস্পিরেসি থিওরি লাগিয়ে দাও। এবার কনস্পিরেসি থিওরির একটা সমস্যা হচ্ছে ওটাকে ভেরিফাই করা যায় না। মানে আমি তোমায় যদি আজকে বলি যে জুপিটারের ভেতরে ওই ঘন অ্যাটমসফিয়ারের নিচে একটা সভ্যতা আছে, তুমি কোনোভাবেই ভেরিফাই করতে পারবে না, কারণ ওই ঘন অ্যাটমসফিয়ারকে ভেদ করে কিছু জানা যাচ্ছে না, না ওটা ট্রুও হচ্ছে না, ফলসও হচ্ছে না, বুঝতে পারলে? এই যে রাইটার গুলো আছে, তারপর ড্যান ব্রাউন, আশা করি তুমি ড্যান ব্রাউন তো গল্পই লেখে, ড্যান ব্রাউন তো বলছে না একটা ইচ্ছা করে এগুলো এরকম মানে না, ড্যান ব্রাউন যেগুলো লেখে সেগুলো যে সবসময় গাঁজাখুরি গল্প লেখে তা নয়। না, আমি কিন্তু দ্য ড্যান ব্রাউনের কোন অন্য বিষয়ে বলছি, দ্য ভিঞ্চি কোডের ব্যাপারে আমি বলছি। ভিঞ্চি কোডটা গল্প নয়, ভিঞ্চি কোডের গল্পটা হচ্ছে ভিঞ্চি কোডের আগেনস্টে 2-3টে বই আছে যেটা আর্কিওলজিক্যাল এভিডেন্সের সাপোর্ট থেকে বেস করে লেখা। হোলি ব্লাড হোলি গ্রেল বলে একটা বই ছিল, জিসাস পেপারস, এরকম আরো 2-3টে বই আছে, ওগুলো এখন চট করে পাওয়া যায়। ডিমান্ডস বলে একটা আছে গল্পের বই, হোলি ব্লাড হোলি গ্রেল একটা আর্কিওলজিক্যাল বই। ওকে ওকে, শর্ট কনস্পিরেসি, শর্ট রিয়েল, বাট ইটস অ্যাভেলেবেল, মানে ওটা একটা ওই জিনিসটার উপরেই টেম্পলার্স ওগুলো সবই। এরপরে কনস্ট্রাকশন কনস্পিরেসি ইজ আ ডিফারেন্ট স্টোরি। মানে ওটা কি বানানো বলতে গেলে? গল্প সবসময় গল্পই হয়, তো ওটা অনেকে অরিজিনাল ধরেছে। হোলি ব্লাড হোলি গ্রেল বলে একটা বই আছে, বারবারই বলছি, ওটা যদি খুঁজে পাও, ওটা যদি পড়ো, ওটা একটা ডকুমেন্টেশন, সেটা পড়তে পারে, বা জিসাস পেপারস, ডেড সি স্ক্রোলস নিয়ে যেগুলো হয়েছে। এবার এটা নন ভেরিফায়েবল নয়, বাট এটার ফুল এভিডেন্স পাওয়া যাচ্ছে না, সেটার মধ্যে তফাৎ আছে। মানে এগুলো হিস্টোরিক্যাল প্রবলেম, সেখানে হিস্ট্রি রিকনস্ট্রাকশনের প্রবলেম, সেটা
কনস্পিরেসি থিওরি এক্স্যাক্টলি নয়। ওকে, কনস্পিরেসি থিওরি হচ্ছে মানে বলা যে একটা সোসাইটি আছে, সে আমাদেরকে কন্ট্রোল। এলিয়েনের একটা খুব পাতি ব্যাপার বলতে গেলে খুব সিম্পল বলছি, যদি মানে এলিয়েন আসেও মানে গিভেন সবার কাছে ওই মোবাইল ক্যামেরা এখন আছে, কেউ না কেউ ধরে ফেলবে। হ্যাঁ, মানে কনস্পিরেসি নিয়ে মাথা ঘামিয়ে বা সময় নষ্ট করে খুব একটা লাভ নেই, আমাদের অন্য বিষয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমার মনে হচ্ছে একটা এই বিষয়টা ইলুমিনাটি আছে কি নেই, এলিয়েন আছে কি নেই, এটা ফালতু লাগছে মনে হচ্ছে তোমার। সময় নষ্ট করার জন্য আলোচনা করলে করা যেতে পারে, এতে কোনো লোকেদের লাভ হবে না, এন্টারটেইনমেন্ট হবে। একদম দাদা, আমি একটা জিনিস যেটা জানবার আছে, এই যে তন্ত্রের সিভিলাইজেশন, তন্ত্র যদি দেখা যায় পুরোটাই ইন্ডিয়া থেকেই শুরু হয়েছিল। তন্ত্র শব্দটার অর্থ আছে তনু বিস্তারে, তন ধাতুর বিস্তার, মানে তন ধাতুর বিস্তারের, আর তন ধাতুকে বিস্তার অর্থে নিয়ে তার সাথে ওই তন্নিয়াতে বিস্তারেতি ইতি, এবং ওটা সংস্কৃত শব্দ। তন্ত্রের যে আগমগুলো আছে সেগুলো সংস্কৃত আগম, সেগুলো যথেষ্টভাবে মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জিনিস। তাহলে আজকালকার দিনে যারা আছে, এত ইন্ডিয়াতে এত সুন্দর করে যখন থাকা উচিত, যেটা আমার মনে হয়, তাহলে নেই কেন? কি নেই মানে এই তন্ত্রের বিষয়টা যে মানে আমাদের এখানে যেটা একটা পিওর যে জিনিসটা প্রচন্ড ভাবে আছে, দেখতে পাচ্ছি না কেন? তাহলে একটা কালচার যেটা ইজ সাপোজ টু এক্সিস্ট, মানে আগেন এটা কনস্পিরেসি নয়, বাট এটা একটা কালচার যেটা মানে ইটস আ রিচুয়াল প্রসেস, ইটস আ ওয়ে অফ ওয়ার্শিপ। তন্ত্রে আগমগুলো কি ইন্ডিকেট করছে? তুমি যদি তন্ত্রের কেউ আগমের অধিকারী যারা মানে যারা পড়তে পারে, মানে বৈষ্ণব তন্ত্র আছে, শৈবতন্ত্র আছে, শাক্ততন্ত্র আছে, গণপততন্ত্র আছে, এগুলো প্রত্যেকটা নিজেদের দেবতাকে ধরছে যে হচ্ছে ব্রহ্মস্বরূপ, তাদেরকে কি করে পুজো করবে এবং তাদের নেচারটা কি করে রিয়েলাইজ করবে। এই যে তুমি আজকে যত শক্তি সাধনা আছে মুসলিতান্ত্রিক, যত শৈব সাধনা আছে তান্ত্রিক, বৈষ্ণব সাধনা আছে, পাঞ্চরাত্র আগম থেকে আসছে বৈষ্ণব তন্ত্র, এগুলো সব এক্সিস্ট করে। বাট সমস্যাটা হচ্ছে আমরা নিজেদের সামনে একটা চশমা পড়ে আছি, সেখান দিয়ে আমরা মনে করছি আমরা এইটা দেখতে চাইছি, এটা তন্ত্র, কিন্তু সেটা তো এক্সিস্ট করে না। যেটা এক্সিস্ট করে না সেটা এক্সিস্ট করে না, সেটা আমরা ইমাজিন করে করলে এবার যারা জানে লোকেরা এটা শুনতে চায় তারা সেটাকে শুনিয়ে দেবে। কিন্তু যেটা এক্সিস্ট করে, যেভাবে এক্সিস্ট করে, যে সুস্থ স্বাভাবিকভাবে নেয়। রামকৃষ্ণ পরমহংসদেব একজন তন্ত্র সাধক উচ্চ মার্গে ছিলেন, মানে হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেভেল অফ তন্ত্র সাধক, যে দেবতাকে রিয়েলাইজ করেন, উনি বহু মার্গে গেছিলেন। আজকে রামকৃষ্ণদেবকে আমরা ধরে বুঝি হ্যাঁ এটাই তন্ত্র, লোকেদের কাছে মুশকিল হবে না বুঝতে? বামদেবকে দেখে যদি বুঝি ইনি সাধক, ইনি তা উচ্চ স্তরের তন্ত্র সাধক, অসুবিধা হবে না। রামপ্রসাদকে দেখে বুঝি, যারা প্রপার তান্ত্রিক চোখের সামনে রয়েছে, ভক্তি গীতিগুলো হচ্ছে, তো সেখানে অসুবিধা হবে না। নজরুল নিজে তন্ত্র সাধনা করেছেন, ওনার গান থেকে বোঝা যাচ্ছে। ওনার গুরুর নামটা এক্ষুনি খেয়াল আছে, সম্ভবত বরদাচরণ নামে, খেয়াল আসছে নাকি, ওনার গান দেখলেই বোঝা, মানে নর্মাল ন্যাচারাল। কাজী নজরুল ইসলাম, হ্যাঁ কাজী নজরুল ইসলাম মুসলিম ছিলেন, তো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, মুসলিম হলেও তন্ত্র হতে গেলে তারা এই মাঝখানে মানে একটু ঘোড়াপটে হয়ে যায়, যোগের দিকে হয়ে যায়। নাথ যোগীদের মধ্যে অনেক মুসলমান নাথ যোগী পাওয়া যায় হিস্ট্রিতে, মানে যেখান থেকে যোগী আদিত্যনাথ আসছে, এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবং কলকাতার মধ্যে নাথ যোগীদের মধ্যে একজন খুব ইম্পর্টেন্ট নাথ যোগীর সমাধি আছে, চৌরিঙ্গীনাথ, এবং ওনার সমাধি আছে হচ্ছে, যেটা এখনো মানে যদি ইউটিউবে এটা দেখে কেউ ইন্টারেস্ট নেয় এবং নিয়ে যদি ওটা রিকভার করে, মানে ইটস আ হিস্টোরিক্যাল সাইট অফ ইন্ডিয়া। চৌরিঙ্গীনাথের সমাধিটা আছে হচ্ছে যেখান থেকে চৌরিঙ্গি রাস্তাটার নাম এসছে। হ্যাঁ চৌরিঙ্গি রোড তো এই তোমার পাকশির থেকে ওই পারে, এই কাছেই ময়দানের পুলিশ স্টেশনের পেছনে, ওটা একদম মানে ধ্বংসস্তূপ হয়ে আছে। ওটা একটা ভীষণ ইম্পর্টেন্ট নাথ যোগীর সমাধি, এবং ওখানে গেলে জানিয়ে দেবে যে ইটস নাথ যোগীর সমাধি। এবং নাথ ইজ আ ট্র্যাডিশন, ইটস আ তান্ত্রিক ট্র্যাডিশন। এই যে আরেকটা নাথ যোগীর জায়গা আছে হচ্ছে গোরক্ষবাসী, সেখানেও কপিল মুনির ওখানে সমাধিস্থ হয়েছে, সমাধি নেই, ওখানে ধুনি আছে। এটা আছে হচ্ছে গোরক্ষবাসী হচ্ছে বাগুইহাটির কাছে। মানে কলকাতার ইতিহাস যদি দেখা হয়, হ্যাঁ কলকাতার ইতিহাস হচ্ছে তন্ত্র আর যোগের ইতিহাস। মানে ব্রিটিশরা যখন নিয়েছিলেন নিমতলার ওখানে হাটখোলায়, প্রথম যখন শুরু হয় 1600 কত হবে, 1600 শেষের দিকে, আর্লি 1700। তো আমি তখন দেখেছিলাম, তখন যখন দেখছেন তখন ওখানে সোয়াম্প ল্যান্ড ছিল যেটাকে বলে,
আর চারিদিকে নিমতলা শ্মশান ছিল, মহাশ্মশান, চিতা জ্বলছে, এবং কালীঘাটের এখানে মন্দির ছিল, এবং কলকাতাকে একটা ড্র করলে কালীক্ষেত্র নৌকার মতো আসবে, মানে সরি নৌকা বলছে, একটা ধনুকের মতো আসবে। শুরু হচ্ছে মানে একটা আদিগঙ্গা, ওখান থেকে শুরু করে এই যে টালার ওখানে একটা নালা যাচ্ছে বাগবাজারের শেষে, এই পুরো পার্টটা হচ্ছে কালীক্ষেত্র, যেখানে 3টে গ্রাম পড়ছে, মানে মূলত সুটানুতি আর কালীঘাট এই দুটো, মানে বেহালা টেহালা চত্বরটা, যে এই এলাকাটা হচ্ছে সিদ্ধক্ষেত্র কালীর, ঠিক আছে? সিদ্ধক্ষেত্র এটা হচ্ছে এই এলাকাটা পুরোটা হচ্ছে কালীর সিদ্ধক্ষেত্র, মানে দিস ইজ অল শাস্ত্র বচন, এটা মানে ইটস নট লাইক ইমাজিনারি থিং। এবং এইখানে তখন কিন্তু যখন আগে হচ্ছে, তখন কিন্তু তোমার মানে ব্রিটিশরা যখন নিয়েছিল তখন গ্রাম ছিল ছোট ছোট 3টে, এবং এখনো যদি নিমতলার দিকে যাওয়া যায়, ওখানে এখনো মন্দির আছে যেগুলো মানে প্রি ব্রিটিশ টাইমের মন্দির, যেমন উত্তরপাড়া গিয়ে সিদ্ধেশ্বরী কালী মন্দির, যাকে ব্ল্যাক প্যাগোডা বলা হতো, ভূমিকম্প হয়ে পড়ে গেছিল। শহীদ মিনার আছে আমাদের এখানে, তার থেকে উঁচু ছিল এই মন্দিরটা, ওটাকে ল্যান্ডমার্ক ধরা হতো কলকাতার ল্যান্ডমার্ক হিসেবে। ওখানে ডাকাতরা এককালীন নরবলি দিত। তারপর এই যে চিতপুর এলাকাটা, মানে দ্য এন্টায়ার রোড, থাগিদের যে প্রবলেমটা হতো, তারপর চিতপুরে চলে গেলে চিত্তেশ্বরী দুর্গা মন্দির আছে, 500 থেকে 800 বছরের পুরনো। দিস ইজ ওল্ড কলকাতা, মানে আমাদের ঘুরে দেখলে খুঁজে পাওয়া যায়। অর্থাৎ কি ওখানে ডাকাতি, কালী পুজো এবং ডাকাত পুজো বাস প্রচলিত। ব্ল্যাক জমিনদারদের আনন্দময়ী কালীমারি, ওইখানেই একটা মন্দির আছে, এখন আর সেভাবে কিছু নেই তাদের, যেখানে 108 মুন্ডাসন আছে। 108 মুন্ডাসন আর একটা আমি বইতে পেলাম, সেটা আছে হচ্ছে দক্ষিণ 24 পরগনা, কলকাতায় নিমতলার মাঝখানে আছে। আর পঞ্চমুন্ডির তো ছড়াছড়ি, পঞ্চমুন্ডি কালীঘাটে বা এখানে ওটা নিয়ে কোনো মানে ফ্যাসিনেশন করার কিছু নেই। মানে ইভেন কুমারটুলি শ্মশানে গেলেই একটু এগোলেই, মানে কাশীমিত্তর থেকে একটু এগিয়ে ডান দিকে দেখলেই দেখাবে পঞ্চমুন্ডি আছে, তার উপর সিমেন্ট দিয়ে রং করে রেখে দিয়েছে কালী মূর্তি বসে, মানে মুন্ডিগুলো ওখানে বসানো আছে। কারণ এটা থেকে কি প্রমাণ হচ্ছে, মানে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, মানে প্রি কমিউনিস্ট এরা বলছি, কারণ কমিউনিস্ট এরা আসার পরে একটা মানে ড্রাস্টিক ড্রপ হয়েছে ওই মানে অফ রিলিজিয়াস প্র্যাকটিস, কারণ তখন এথিজমের দিকে একটা আন্দোলন হলো পোস্ট নকশালাইট। তার আগেও অব্দিও একটা মানে আপ টু 70s, মানে 1970s 80s, মানে একটা হিউজ ওয়েভ অফ তন্ত্র গেছে, মানে তান্ত্রিক স্টাডি এবং তান্ত্রিক প্র্যাকটিস। এবং আমরা যদি 60s 50s এই সময়টা দেখি, যে সময় আনন্দময়ী মা আছেন, মানে মিহির কিরণ ভট্টাচার্য পাচ্ছি, গোপীনাথ কবিরাজ পাচ্ছি, তারপর তারও আগে গেছি নিগমানন্দ পরমহংস পাচ্ছি, শ্রী অরবিন্দ পাচ্ছি, না আমরা তো রামকৃষ্ণ দেবকে শুধু জানি, আমি বাকিদের বলছি, বামদেব পাচ্ছি, এই যে তীর্থনাথের পরের পর 3জন, মানে জগন্মোহন তর্কালঙ্কার, জ্ঞান বাবা এবং মিহির কিরণ ভট্টাচার্য, এনারা 3জন প্রমিনেন্ট তন্ত্রের ফিগার। তারপর আমাদের লেক কালীবাড়ির যিনি ছিলেন আগে, তারপর আমাদের ওই ওনার নামটা মনে পড়ছে না, সুশীল কুমার মিত্র নাকি, এরকম প্রচুর প্রচুর, মাতৃসেবা সংঘ মনে হয়। তারপর ওমকারনাথ ঠাকুরের সময়, ওমকারনাথ ঠাকুরেরও একটা পরম্পরা যেখানে তন্ত্রটা এভিডেন্টলি প্র্যাকটিস হচ্ছে, মানে ওমকারনাথ ঠাকুরের উনি শিষ্য, ওমকারনাথ ঠাকুরটা নিজের তান্ত্রিক, উনি একজন মহাসিদ্ধ মহাত্মা ছিলেন। ওনার ডকুমেন্টেড কেস আছে, মানে যেটা নেক্রোম্যান্সি করেছি এইসব নিয়ে লোকেরা বলে, ক্লিনিক্যালি ডেড লোককে উনি বাঁচিয়ে তুলেছিলেন। তো খুঁজবে, হিস্ট্রিটা পেয়ে যাবে। এবং এটা মেডিকেল কলেজে, ডেড লোককে, হ্যাঁ, ক্লিনিক্যালি ডেড মানুষকে উনি বাঁচিয়ে তুলেছিলেন। সীতারাম দাস ওমকারনাথ কেন তুলেছিলেন? সিদ্ধ মহাত্মা ছিলেন, এবং তারা পারে, নর্মাল লোকেরা পারে না। বলছি আমি তুমি পারবো না, তারা অবতার পুরুষ ছিলেন, তাদের পক্ষে সম্ভব। এবং এটা ডকুমেন্টেড, ইটস নট আ জোক। আর এটা খুব এনশিয়েন্ট ডকুমেন্টও নয়, 70s 80s, মানে রিসেন্ট ক্লিনিক্যালি ডকুমেন্টেড প্রুফ। সমাধিস্থ, এটা খুব পাতি জিনিস বলছি, পাতি নয়, মানে যারা সমাধিস্থ হয়েছে, সমাধিস্থ যখন রিডিং করা হয় তখন সে কিন্তু ক্লিনিক্যালি ডেড হয়ে যাবে। সে এতটাই নিজেকে বিদ্রোহ করে। স্বামী লক্ষ্মণজু ছিলেন কাশ্মীরে, বেঙ্গলের মধ্যে রামকৃষ্ণ, আনন্দময়ীমা সমাধিস্থ হতেন, এবং তন্ত্রের মধ্যে ওটাকে রেকগনাইজ করে। আমি কাশ্মীর নিয়ে যখন বললাম একটু পরে আসবো আলোচনায়, তখনই বলবো সমাধিস্থ হচ্ছে
বা নর্মাল সেন্সে আছে, তার পায়ের উপর গরম কয়লা ফেলে দেওয়া হয়েছে। এবার তুমি বলো গরম কয়লা পড়লে বা টিকা জ্বললে যখন ঝলসাচ্ছে কি অবস্থা হবে, ভান করতে পারবে? উনি ওইদিকে তাকিয়ে আছেন, দেখছে না পুড়ছে, দেখছি কিরকম করে গলে গেল, কা হয়ে গেল, কিছুই হচ্ছে না ওনার। এটা হচ্ছে মানে এটা হচ্ছে উচ্চ সাধক, এটা হচ্ছে তন্ত্রে যেটাকে বলে, তন্ত্রে আলটিমেটলি কি তনু বিস্তার, বললাম না তনু বিস্তারটা কি হচ্ছে, আমরা যে শরীরের চেতনায় বাস করছি সেটাকে বিস্তার করে আমি ব্রহ্ম চেতনার সাথে এক হয়ে যাচ্ছি। সে চোখ খুলেও সমাধিস্থ আছে, চোখ বন্ধ করেও সমাধিস্থ, অথচ তার শরীর পুড়ছে খেয়াল নেই। সে আরেকজনের শরীরের মধ্যে চৈতন্য চলে গেছে, মৃত মানে কি তার শরীর থেকে সব, কি আমাদের শরীর থেকে যদি চৈতন্য চলে যায় তাহলে আমরা সব হয়ে যাব, দ্যাট ইজ সব। তার ভেতরে চৈতন্য সঞ্চার করতে পারছে, তিনি এত মহান ছিলেন। তো এই যে এতগুলো বললাম, এগুলো কিন্তু ইজ আ ফর্ম অফ, যেটাকে আমি ব্রড ক্যাটাগরিতে বলবো সেরিমোনিয়াল ম্যাজিক। সেরিমনি মানে হচ্ছে রিচুয়াল। এই তার মধ্যে তুমি দেখবে অনেকে বলবে লুসিফার, এখন যেটা খুব উঠেছে, লুসিফারকে আমরা দিচ্ছি ছাগল বলি করে, লুসিফার এবং সেটান মানেই খারাপ, সেটানিক বা সেটানিজম খারাপ, এগুলো বলে। খারাপ নয়, মানে সমস্যাটা কি হচ্ছে, লোকেরা যেটা বলে সেটা এক্সিস্ট করে না, বা সেটা নতুন হঠাৎ আজগুবি তৈরি হয়ে গেছে। এক্সিস্ট করে বলো তো ভুল, as long as I have not seen that to not exist, but হ্যাঁ সেটানিজম যেমন ফর এক্সাম্পল লাভের, ওটা একটা এথিজমের কালচার, মানে ওরা খ্রিশ্চান অর্থোডক্সকে চ্যালেঞ্জ করেছে, করে বলেছে আমি গডকে বিশ্বাস করে তাই জন্য আমি হিউম্যান রাইটস এর প্রতি লড়বো, তাই জন্য হিউম্যান রাইটস এর অ্যাডভোকেট কি হবে, সেটান হবে, শয়তান যাকে বলে। গড হিউম্যান রাইটস এর আগেনস্টে যাচ্ছে, খ্রিশ্চান গড, বিবলিক্যাল গড, তোমার জ্ঞানের বিরুদ্ধে, হিউম্যান রাইটস এর বিরুদ্ধে, এখানে এটা হবে। এই নিয়ে এবার তুমি যে বলছিলে যে অফ দ্য ক্যামেরা আমরা কথা বলেছিলাম যে এই যে সেটানিক চার্চ বা সেটানিক ব্যাপারগুলো আছে, তারপর হেকেটির ব্যাপারটা আছে, তো এইগুলোর সাথে কি তুমি কি এটা একরকম কিছুটা? আচ্ছা, সেটানিক চার্চ আমি যেটা তোমায় বললাম, মানে চার্চ অফ সেটান, ছোট্ট করে বললাম, এটা নিয়ে ইলাবোরেট অন্যদিন বলা যেতে পারে। মানে এটা একটা বিশাল সোশিও পলিটিক্যাল মুভমেন্ট এবং খুব ইন্টারেস্টিং মুভমেন্ট আগেনস্ট মানে রাইট উইং খ্রিশ্চান অর্থোডক্সি, তাই থেকে ডেভেলপ করে ম্যাজিক্যাল মুভমেন্ট। হেকেট বা যাকে বলে, হেকাটের যে শব্দটা, মানে ইন্টারেস্টিংলি আমি জেনুইনলি ওর সাথে লিঙ্কড, মানে আমি ছবি দেখাতে পারি, অনেকে দেখেছি ক্লেম করে, সে যখন এসেছিল আমার বাড়িতে, মানে যিনি এসেছিলেন তখন অনেকেই ছিল কানেকশন করে টোরে, আমি সে জানিয়েও ছিল, আমি সে নিয়ে কিছু বলতে চাইছি না কারণ নাম নিচ্ছি না, চেষ্টা করেছিল, বাট আমি বলছিলাম না প্রথমে যে বিদেশি কিছুদের সাথে লিঙ্ক হয়েছিল, এটা কিন্তু প্রাইমারি কারণটাই ছিল হচ্ছে আমাদের সবার গডেস ওয়ার্শিপ, এবং গডেস ওয়ার্শিপের মধ্যে আমরা ভুলভাল জিনিসটা কেউ বিশ্বাস করবো না, যেটা অথেন্টিক সিস্টেম সেটাকে আমি বিশ্বাস করবো। এবং তখন সরিটার সাথে পরিচয়, সরিটার থেকে আমার একজনের সাথে পরিচয় জর্জি। বালগেরিয়া একটা বিশাল হিস্ট্রি আছে, ওটা কোনোদিন বলা যেতে পারে। হেকাটি কাল্টটা রিভাইভ হয়, মানে জিপসিদের থেকে আস্তে আস্তে, তো স্বপ্নে দিতে দিতে আস্তে আস্তে রিভাইভ হয়, গাইডেড হয়। তো এই জর্জি ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিগার যারা থ্রেশিয়ান, অরফিজম একটা রিলিজিয়ন গ্রিসের না, মানে থ্রেস একটা জায়গা, গ্রিস থেকে ওখানে তার ধর্ম, সেখান থেকে রিভাইভ হয়, এবং সেখান থেকে হেকাটিও রিভাইভ হয়, তার একটা মন্ত্রের সিল আছে, সেটা খুঁজে পাওয়া যায়, স্বপ্নে গাইড করে এখানে পাবে, সেটা পাওয়া যায়, সেটা নিয়ে একটা রিচুয়াল ফর্ম হয়, অনেক কিছু ফর্ম হয়। এবং 2022 অক্টোবর দুর্গাপুজোর সময় উনি আসেন, এবং আমার বাড়িতে হেকেটির মূর্তি প্রতিষ্ঠা হয় বালগেরিয়া থেকে এসে, সিল আমি দেখাচ্ছি, দেখছি এখানে আইপ্যাডে আছে। তো ও এসেছিল, মানে আমার সাথে দেখা করবারও ইচ্ছে ছিল, ও একটা স্বপ্ন দেখেছিল, সেটা দেখে এসেছিল, এবং আমার সাথে তো ইন্টারনেটে বহুদিনের যোগাযোগ ছিল, বহুদিন মানে 1 বছর হবে তখন, কি বছর খানেকের হবে, এবং ও আমায় কিছু পেন্টিং দিয়েছিল হেকেটির। এই যে এইটা হচ্ছে হেকেটির পেন্টিং, এই রূপটার বলা হয় ত্রৈলোক্য বিজয়িনী সিংহ বাহিনী, মিডল ইস্টে সিংহ পাওয়া যেত, এবং হেকেটির এখানে সিংহওয়ালা রূপটা দেখা যাচ্ছে, 6 হাতে, 3 ফর্ম গডেস, 3 জন, একজনে 3 জন। হেকেটির একটা খুব বাজে মিসকনসেপশন আছে যে মেডেন মাদার ক্রোন, সেটা হেকেটি নয়, হেকেটি কিন্তু 3 জনই যুবতী, ঠিক আছে, অনেক আছে হেকেটি নিয়ে আমি যদি বলি। তারপর এইটা হচ্ছে প্রতিষ্ঠার, ইনি হচ্ছেন জর্জি মিশেভ, ইনি গ্রিসের, এটা আমি, আমার নর্মাল, আমাদের বেশ এটা, ওনাদের বেশ এটা। এখানে যদি তুমি দেখো এদের একটা সিম্বল আছে হেকেটির,
সেটা এখানে দেখা যাচ্ছে না, ভাগ্যিস দেখা যাচ্ছে না, মানে নকল করতে 2 মিনিট লাগে। সেন্টারে হেকেটি, লক্ষ্মী পুজোর দিন হেকেটির উপাসনা ছিল পূর্ণিমায়, এবং হেকেটির উপাসনা হয় শুদ্ধাচারে। মানে হেকেটির কিছু জিনিস আছে। তারপর এটাও তো আমার আর জর্জির ছবি, এটা আমার এক বন্ধুর দুর্গাপুজোর সময় আমি ওকে নিয়ে গেছিলাম, সেখানে ছবি। আরো দেখছি এখানে থাকবে, এই যে এটা ইংল্যান্ডে, আমাদের একটা বছরে একটা করে মিট হয়, যারা সব হেকেটির আছি তারা, এখানে আমি জ্বালাচ্ছি। এটা জুমের, মানে এটা একটা ক্লোজ সার্কেল মিট হয়। এটা হচ্ছে ওনার হেকেটির আইডল। এটার একটা আমাদের স্টাডি সার্কেলও আছে। মানে এইটা বলার পেছনে কারণ একটাই, যে অনেকে ফলস ক্লেম করে। ফলস ক্লেমে এই যে দেখো সবাই বিদেশি, যদি তুমি দেখতে চাও। আমি স্ক্রিনশটটা প্রমাণ হিসেবে এই জন্যই রেখেছি, এরা সবাই বিদেশি এবং প্রত্যেকে ইউনিভার্সিটি বা কিছু একাডেমির সাথে, ইনি হচ্ছেন মেন, আর তার সাথে আমি ইন্ডিয়ান একমাত্র। তখন রাত্রির কটা বাজে, 3টে 3:30 এরকম, মানে ওদের ওখানে তো তখন দিন, ওদের ওখানে দুপুর বিকেল চর্চা চলছে, আমাদের সব চর্চা চলছে তার কিছু। এটা হচ্ছে আমরা তখন ক্ল্যাডিয়ান অরাকলস বলে একটা টেক্সট আছে, সেটা নিয়ে চর্চা করছিলাম। এ দেখো হেকেটির আরো কিছু রিচুয়ালের ছবি আছে, এই যে দেখো সব বিদেশি, তুমি যদি দেখতে চাও সবাই বিদেশি, এদের মধ্যে আমি ইন্ডিয়ান। না আমরা তখন মিট করছি, এটা সুবিধা হলো প্যান্ডেমিকের জন্য, মানে প্যান্ডেমিকের কিছু সাপে বড় করেছে তো এর জন্য। এবং এই বছর যেটা বিশেষ হয়েছে সেটা হচ্ছে এবছর সেক্রেট ফায়ার, যেটা হেকেটির সিম্বল হচ্ছে আগুন, মশাল, লাইট। এবং নামটার যেটা অনেকেই ভুল অর্থ জানে, হেকেটির নামের এ কাটে, হয়ের কোনো উচ্চারণে এ কাটে, ওটা যে শব্দ থেকে আসছে সেটার অর্থটা হচ্ছে প্রাইমোডিয়াল উইল, ইচ্ছা শক্তি। হেকাটির অনেক রেলেমের ব্যাপার আছে। শি ইজ নট দ্য গডেস অফ উইচেস, শি ইজ অলসো দ্য গডেস অফ উইচেস, বাট শি ইজ নট দ্য গডেস অফ উইচেস। ওনার সাথে যদি আমাদের দেশের কিছু খুব মিল হয় তাহলে সেটা মহামায়া হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এবছর যেটা হয়েছে, মানে কোনো দেবতার এটা হয়েছে কিনা জানি না, এই একমাত্র দেবীর যার 7টা কন্টিনেন্টেই আগুন জ্বালানো হয়েছে এবছর। বাই 7টা কন্টিনেন্ট আই মিন 7টা কন্টিনেন্ট, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, এমনকি অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকায় এক্সপিডিশনে যায় এরকম লোকজন গিয়ে ওখানে মশাল, মানে ওদের ওই যে ফ্লেয়ার পায় সেটাকে জ্বালিয়ে হেকেটিকে ডেডিকেট করা হয়েছে এবছর। মানে ক্লেমিং যে হেকেটি ইজ ওয়ার্ল্ড ওয়াইড আমরা স্প্রেড করছি। তো এই হচ্ছে হেকেটির অ্যাকচুয়াল যে স্প্রেডিং ট্র্যাডিশনটা। আমার ইচ্ছা যে ভবিষ্যতে যখন আমার সময় আসবে তখন আমি হেকেটির, আমি একজনকে কি দুজনকে বলেছিলাম হেকেটির বিষয়, যাকে বলেছিলাম তারও খুব উপকার এসছে, মানে তার বিশেষ কিছু কারণে তার একটা অ্যাটাচমেন্ট আছে। কিন্তু তারপর হয় কি, যখন একটা অরিজিনাল ট্র্যাডিশনকে দেখা হয়, জানা হয়, তারপর যখন তার বিষয়ে ফ্রডটা দেখা হয় তখন খুব কষ্ট হয় যে হ্যাঁ, এবং তখন কত মুখ খুলে বলবে যে এটা ফেক। এবার তাদের যারা ফেক করছে তারা অ্যাকচুয়াল টেক্সচুয়াল সোর্সেসগুলোই জানে না। একটা ওয়েস্টার্ন ম্যাজিকের যে টেক্সচুয়াল এভিডেন্স আছে, যে আর্কিওলজিক্যাল সোর্সেস আছে, যে সিস্টেমস আছে, উইকা, উইচক্রাফট, উইকা কাউকে জিজ্ঞেস করলে কেউ বলতেই পারবে না সে কোন উইকা, কারণ কেউ কোনো উইকারই কোনো উইকা নয়। মানে এখানে একটা উইকা পপুলার, বাট সে উইকার কোনো, মানে কিরকম বিষয় হয়ে যায় এখানে যে আমি একমাত্র পেয়েছি, আমি এটা কোয়েশ্চেনেবল, কোনো এভিডেন্স নেই। উইকার দুটো স্কুল আছে, একটা আছে হচ্ছে গার্ডেনিয়ান, একটা হচ্ছে আলেকজান্ড্রিয়ান। গার্ডেনিয়ান উইকা হচ্ছে গেরাল্ড গার্ডেনার থেকে, উনি ভারতবর্ষে ছিলেন, গেছিলেন বাইরে, ডেভেলপ হয়েছিল। আলেকজান্ডার হচ্ছে ওই আমার নামটা কি নামটা একটু দেখতে হবে, ডি আলেকজান্ডার সামথিং, 1960s একটা মুভমেন্ট তৈরি হয় মোর সেরিমোনিয়াল, তখন ওটা মানে ইউএসএ তে তৈরি হয়। গেরাল্ড গার্ডেনারটা ইংল্যান্ডে তৈরি হয়। এই যে উইকার দুটো ট্র্যাডিশন, এটা লোকেরা জানেই না। কাউকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোন উইকা, আমি তো এক্লেকটিক, আমি তো সলিটারি। তোমরা কিছুই নও, সত্যি বলতে গেলে তোমরা কোনো উইকাই নও, তোমরা দুটো বই পড়েছো, তোমরা ভান করছো। আর যারা যে বলছে ইউটিউবে এসে যাবে আমরা রিকার এগুলো করেছি, তা তারা কি তাহলে?
ভগবানে জানে কোথা থেকে এগুলো এসছে, মানে কিছু স্পেল ক্রাফট, কিছু এমনকি আমেরিকায় ম্যাজিক ক্যান্ডেল না এগুলো থাকে, এর মধ্যেই থাকে এগুলো। ম্যাজিক ক্যান্ডেল বা এগুলো ইজ আ পার্ট অফ রিচুয়াল প্র্যাকটিস স্পেল। মোমবাতি জ্বালাচ্ছি, কি করছি, তুমি মোমবাতি জ্বালাতে শিখলে বা তুমি তাবিজ বানাতে শিখলে বা তুমি সিঁদুর পরাতে শিখলে বা বশীকরণ করতে শিখলে যেমন তুমি তান্ত্রিক হও না, হ্যাঁ তুমি তান্ত্রিক তখনই হও যখন তুমি কালিকুল বা শ্রীকুল বা যে শাস্ত্রীয় তান্ত্রিক পরম্পরাগুলো আছে তন্ত্রযান বুদ্ধর এইগুলোর মধ্যে পড়ছো। বৈষ্ণবদের তান্ত্রিক কনসিডার করে না, বৈষ্ণব তন্ত্র আছে, হ্যাঁ, কিন্তু তোমার এই বা শৈব পরম্পরায় ভেতর পড়ছো, তখনই তুমি যেখানে পরম্পরায় সাধনা করে তান্ত্রিক হও। দুটো কর্মক্রিয়া জাদু টোনা শিখলে টোটকা শিখলে হয় না। তেমনই ওয়েস্টেও যখন কেউ প্রপারলি কোনো পরম্পরায় বিলং করে, হঠাৎ গজিয়ে উঠলো কোনো পরম্পরার যার কোনো রুট নেই বা ওয়েস্টের সাথে কোনো লিঙ্ক নেই, তখনও কিন্তু তারা ওয়েস্টার্ন পরম্পরায় বিলং করে না। এমনকি ওয়েস্টেও যখন কেউ অকাল্ট প্র্যাকটিস করে, তাদের সাথে যদি প্রপার লোকের সাথে যদি কথা বলা হয়, আমি ইমপ্রপার লোকেদের কথা বলছি না, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় উইকা কিনা, তারা কিন্তু বলবে আমরা আলেকজান্ড্রিয়ান বা গার্ডেনিয়ান, বা আমি আলেকজান্ডার থেকে গার্ডেনিয়ানে গেছি, বা আমি থেলেমা প্র্যাকটিস করি অ্যালেক্সটার ক্রাউলির যেটা, হ্যাঁ, বা আমি হারমেটিক অর্ডার অফ গোল্ডেন ডন থেকে আসছি, বা আমি কেমটিক বা সরিটা যেমন আমি অরফিক, বা আমি ভোডন প্র্যাকটিস করি, ভোডন ইজ আ রিলিজিয়ান, বা আমি সান্তেরিয়া প্র্যাকটিস করি, সান্তেরিয়া ইজ আ রিলিজিয়ান, উম্বাডা ইজ আ রিলিজিয়ান, হুডু ইজ আনাদার রিলিজিয়াস প্র্যাকটিস। হুডু মানে কি? হুডু ম্যাজিক যেটা? হ্যাঁ, হুডু পুতুল যেটাকে বলে, হুডু পুতুল নয়, মানে ওটা শুনলেই আমরা বুঝে যাবো যে বাজে বকছে। হুডু একটা পার্ট হয়েছিল কি, আফ্রিকা থেকে লোকেদের স্লেভ ট্রেডে গেছিল, তাদের হয়েছিল। এবার আমি তো একজনকে বলতে শুনেছি হাইশি আফ্রিকায়, আমি মানে ভাবছি সে কোথা থেকে জিওগ্রাফি পড়েছে, জিওগ্রাফিতে ফেল করেছে কিনা। হাইশি ক্যারিবিয়ান আইল্যান্ডস আমেরিকার। হাইশিয়ান হুডু ইজ আ রিলিজিয়াস প্র্যাকটিস অফ আফ্রিকা। ওখানে স্লেভেরা এসেছিল, ওখানে কিছু প্র্যাকটিস করছিল, ওখানে হয়েছে। ওখানের মুভমেন্টের পরে নিউ অরলিন্সে যেটা শুরু হয়, হাইশিতে হচ্ছে 1600 এরকম সময়, বাট দ্যাট ওয়াজ হুডু। হাইশিয়ান হুডু থেকে এইখানে যেটা আসছে নিউ অরলিন্সে, দ্যাট ওয়াজ ভোডন, ক্যাথলিসিজমকে ইমপ্রিন্টেড করে। দেন একটু সাউথের দিকে যাচ্ছি, আমি এক্সাক্ট লোকেশনগুলো খেয়াল পড়ছে না, আফ্রো মেক্সিকান আমেরিকান এর মধ্যে আসছে হচ্ছে লুকেমিয়া বলে একটা প্র্যাকটিস আছে, রিলিজিয়ান এগুলো। উম্বাডা বলে একটা আরো নতুন প্র্যাকটিস আসছে, সান্তেরিয়া বলে একটা রিলিজিয়াস প্র্যাকটিস। এইগুলো প্রত্যেকটা ধর্ম, যেমন শাক্ত, শৈব, গাণপত্য ধর্ম, এখান থেকে আমি দুটো শিকড়ের জাদু তুলে নিলাম, এখান থেকে দুটো পুতুল তুলে নিলাম, এখান থেকে ওটা তুলে নিলাম। হ্যাঁ, এবার হুডুকে কেন পুতুল বলা হচ্ছে? হ্যাঁ, কারণ গল্পটা হচ্ছে যখন খ্রিশ্চানরা, মানে নটোরিয়াস গড্ডগোলের মধ্যে খ্রিশ্চান চলেই আসবে আমেরিকার, কিছু করার নেই, এই জন্য এত মুভমেন্ট হয়েছে। ওরা যখন আফ্রিকান কালচার, এর মধ্যে একটা পলিটিক্স আছে, রেস পলিটিক্স আছে, কালো চামড়ার যাদেরকে দেখছে কালো এবং তাদের জাদু, তাহলে কি হচ্ছে ব্ল্যাক আর ম্যাজিক। এবং হুডু শব্দটা, হুডুটাকে ওরা দেখাচ্ছে হচ্ছে কালো জাদু করা, মানে হার্মফুল জাদু করা, তার আগেনস্টে আছে হোয়াইট ম্যাজিক, সাদা চামড়ার জাদু, যেটা খ্রিশ্চান প্র্যাকটিস। এটা হচ্ছে কি ফোক কালচারকে ডিগ্রেড করা, কিন্তু এগুলো ফোক কালচার যেগুলো সিনক্রেটিজম হচ্ছে আমেরিকায় গিয়ে বা সার্ভাইভ করছে আমেরিকায় গিয়ে। এগুলো কিন্তু আলাদা আলাদা স্লেভ ট্রেড যেমন কমিউনিটি ডেভেলপ করছে, সেরকম নিজেদের মধ্যে ডেভেলপ করে। যেমন কালি আমাদের, হ্যাঁ, ব্ল্যাক, কোথাও গিয়ে ব্ল্যাক মার্টার, কোথাও সারালা কালি পাওয়া যাচ্ছে এই রোমানিয়ার দিকে। ইট হ্যাজ ডেভেলপড, ওদের নিজস্ব একটা কালচার ডেভেলপ হয়ে গেছে। একটা কালচার রিলিজিয়ান যখন চলে যায়, আমি তো আমার সাথে আমার ধর্মটাকেও নিয়ে যাই, সেখানে যখন আমার মুখটা বন্ধ করে অন্যের ধর্ম চাপিয়ে দেওয়া হয়, তখন তাদের ধর্মের প্র্যাকটিসটা চলে আসে। এর সাথে ফোকলোর, মেডিসিন, উইচক্রাফট, মানে জাদু টোনা সবকিছু, মানে আগেকার দিনে হতো কি সার্ভাইভালের জন্য এগুলোর উপরেই ছিল, ওষুধপত্র, সেগুলো চলে আসছে। এবং লোকেরা ভাবে হচ্ছে হুডু হচ্ছে আমি করি, আমি খুব ডার্ক ম্যাজিক করি, এই করি। এবং হাইশির এখনো যদি পলিটিক্যাল সিচুয়েশন দেখে, ওখানে সিভিল রাইট চলছে, প্রচুর ফেকও পাওয়া যায়, সব পাওয়া যায়, মানে হাইশির কারেন্ট সিচুয়েশন সিভিল রাইট, সিভিল ওয়ার চলছে। এবং ক্যারিবিয়ান আইল্যান্ডসের ওখানে অনেক পলিটিক্যাল ঝামেলা চলছে।
এগুলোর মাঝখানে আছে নিউ অরলিন্সে যে মারি লাভো, চুল টুল কাটতেন লোকেদের, মানে শি ওয়াজ আ টেলার, নাপিত্তানি ছিলেন এবং খুব এলিট ফ্যামিলির সাথে কাজ করতেন। ওনার ওখান থেকে মানে ক্যাথলিক জিনিসটা তৈরি হয়েছে, মানে একই এন্টিটি কিন্তু অন্য জায়গায়, মানে পাপা লেক বা এখানে বলবে, কিন্তু কেন কি পাপা লেক বা বিকামস ওইখানে মানে ক্রিশ্চিয়ানাইজড, সেন্ট পিটারের ভেতর পাপা লেক বা ঢুকে যাবে। বাট পাপা লেক বা ইজ আর মানে স্পিরিট ওয়ার্ল্ডের একটা পার্টিকুলার স্পিরিট অ্যাসপেক্টকে রিপ্রেজেন্ট করছে, এই হচ্ছে ব্যাপার। দাদা এতক্ষণ যে কথা হলো তন্ত্রের ব্যাপারে, প্রচন্ড উচ্চ মার্গের মানে উচ্চ বিষয়গুলো আমরা জানলাম, এবং কলকাতায় যে এত সুন্দর বা এত ভালোভাবে যে একটা তন্ত্র সাধনারা হয়েছে এবং এখনো হচ্ছে, কি আমি কি ভুল বলছি কোনোভাবে? সাধনা হয়ে এসছে, মহাত্মারা একসাথে একটা সেটে আসে, তন্ত্র এখনো চলছে না তা না, তন্ত্র ইজ নট আ ডেড সিস্টেম। ওকে, এনাদের পরম্পরা এখনো যেখানে, এনাদের ডাইরেক্ট শিষ্য অনেকে আছে, হ্যাঁ এখনো দেহে আছেন, সিদ্ধ মহাত্মাও কিছু আছে, নেই তা নয়, খুব পাবলিক তারা আমাদের এখানে এই মাত্রায় সিদ্ধ আমি যাদের কথা বললাম তাদের মতো নেই, কিন্তু এখন জানি না, মানে কলকাতায় আছে বলে আমি জানি সিদ্ধ আছে। আমাদের সাথে এরকম কয়েকটা তান্ত্রিকদের দেখা হয়েছিল এবং সাধকের সাথে দেখা হয়েছিল, এতটাই তারা সিদ্ধ যারা বলছে, আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে কথা বলেছি। তুমি হাসছো কেন দাদা? নেতাজি সুভাষচন্দ্রের সাথে কথা বলেছি এবং তিনি এটাও বলেছে যে যে মৃত্যুর পর 40,000 কাকড়া বিছে তাকে কামড়ায় বা এরকম একটা থিওরি। তারপর মানে তাকে কামড়ায়, মানে যে বলেছে তাকে মৃত্যুর সময় এরকম একটা ঘটনা ঘটে, মানে তার মৃত্যুর সময় না মানে বলছে উনি, মানে ওনার আইডিয়াতে বলছেন যে যখন মানুষ মারা যায় তার ভেতরে শরীরে কেমন কষ্ট হয়। তারপর একটা খুব মর্মান্তিক ঘটনা ছিল আমাদের কলকাতা শহরের, তাকেও তিনি নাকি দেখেছেন। তো এই যে সাধনা হচ্ছে এখনো, এবং সাধনাটা তখনও ছিল এখনো চলছে, আমি কি কোনো জায়গায় ভুল বলছি? একটা কথা আমি বলতে পারি, মানে নো অফেন্স টু এনিওয়ান, বাট অনেকেই আছে যারা নিজেদেরকে এরকম মহাত্মা যাদের কথা বললাম তাদের তুল্য হয়, মানে তারা যদি প্রত্যক্ষভাবে আমার এরকম ফিট দেখায়, যে আমি যেরকম আনন্দময়ী মায়ের ঘটনা বললাম, যে ভিডিওতে আমি পায়ের ওপর কয়লা ফেলে দিলাম, দেখছি আমি সমাধিস্থ, আমার কিছুই হয় না, বা এরকম ধরনের যদি প্রত্যক্ষভাবে প্রমাণ দিতে হবে মেনে নেবো। কেন বললাম তো, আজকে সীতারাম দাস ওমকারনাথ ঠাকুর, মানে যিনি বৈষ্ণব হলেও মানে ওরকম মহাত্মা এরকম ছিলেন, মানে নেক্রোম্যান্সি করেছি, মৃত্যু বাঁচিয়ে দিয়েছি, প্রত্যক্ষ দিয়েছেন। আনন্দময়ী মা প্রত্যক্ষ ছিলেন, মানে এদের কোনো ভাট ছিল না। আমি বললাম, এরা নিজেরা বলছেন, এটা কিন্তু ডকুমেন্টটা আমি করেছি বলেনি এরা কোনোদিন, এনাদের আনুষঙ্গিক যারা তারা বলেছেন, তারাই দেখেছেন এবং তারা ডকুমেন্ট করেছেন জিনিসটা। তাহলে এরা কারা? এরাও তো সাধনা করে যে তাদেরকে ডাকছে। হ্যাঁ, এবার তারা যদি বলে করেছি তাহলে আমাদেরকে প্রমাণ দিক। না, প্রমাণ নেতাজির বিষয়টা এখন প্ল্যান চেট করে দেখেছি কিনা, আমরা কোনো একদিন যদি সময় হয়, যদি এটা প্ল্যানচেটটা বাজে শব্দ, অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে প্লাসে, সিয়ান্সের মধ্যে পড়ে। সিয়ান্স ইজ আ প্র্যাকটিস অফ মানে কমিউনিকেটিং উইথ দ্য ডেড, বাট সেটা সিয়ান্সে ডেকেছে কিনা, কি হয় কিনা, সে ব্যাপার নিয়ে আমি একদিন, আজকে নয়, মানে বড় বিষয় ওটা, যদি কোনোদিন নেক্রোম্যান্সি অ্যাজ সাচ আমরা আলোচনা করি তাহলে সে বিষয়ে আলোচনা করব। আর ক্লেমিং ওয়ানসেলফ মহান ইজ সামথিং অফ আ বিগ প্রবলেম, মানে মহান কাদেরকে বোঝায় আমি বুঝিয়ে দিলাম। এবার সেটা যে তন্ত্র করেই তারা মহান হবে তা নয়, মানে যে কোনো সাধন পদ্ধতির আইডিয়াটা হচ্ছে আমাকে ওখানে নিয়ে যাও, এটা বলে দিলাম। কেউ যদি ক্লেম করে ঠিক আছে, এবার তন্ত্রের মধ্যে কাম্যতন্ত্র তো পার্ট আছে, যেখানে অনেক কিছু পার্ট আছে, অনেক সাধনা আছে, অনেক ছোট সাধনা আছে, 21 দিনে করা যায়, এক রাতে করা যায়। কর্ণপিশাচিনী ফর এক্সাম্পল, নিম্ন বর্গের না? কর্ণপিশাচিনী কান, পিশাচ শব্দটার একটা ইন্ডিকেশন হচ্ছে আমাদের শরীরের মধ্যে, রক্তের মধ্যে এলিমেন্ট বা মাংসের মধ্যে প্রিসাইডিং এলিমেন্ট। ফাংশন অফ কর্ণপিশাচিনী হচ্ছে টু রিড মাইন্ডস, মানে এর কয়েকটা টিপিক্যাল সাধনা প্রসিডিওর শাস্ত্রে দেওয়া আছে। যন্ত্র নির্মাণ করে রাত্রে তৈল মেখে ধ্যান করে এত জপ করলে হয়ে যাবে, গো সাপের মধ্যে মেরে তার ভেতর করে তারপর করলে সে গরুর ভেতরে স্ক্রিনের মতো তুমি দেখতে পাবে প্রশ্নের উত্তর, এরকম।
নিম্নমার্গ এক্স্যাক্টলি বলাটা কিন্তু ভুল, কারণ কর্ণপিশাচিনী এবার এগুলো তো ফোর্স একরকমের, নট এক্স্যাক্টলি বাইরের এন্টিটি যে এসে আমার ঘাড়ের উপর বসে পড়ছে। এটা আমার ভেতরে কিছু একটা প্রপার্টি যেটা জেগে উঠছে কিছু একটা সাধনা করে মন্ত্রের, যেখান থেকে আমি ওটাকে জানতে পারছি। এবার এটা যদি কোনো সাধক নিজের সাধনার এডের জন্য, এই বিদ্যাগুলো যেগুলো এক্সিস্ট করে, কর্ণপিশাচিনী, যক্ষিণী, যক্ষিণী সাধনা ইজ ভেরি পপুলার অ্যামং জৈন সন্ন্যাসীস, যারা একদম সর্বত্যাগী। কেন পপুলার? কারণ তাদের আজকে যে মন্দির বানানো হয় পার্টিকুলার ধনদা বা এরকম যক্ষিণী সিদ্ধিতে অর্থ আকর্ষণ হয়, তারা নিজেরা ভোগ করছে না, তারা করছে মন্দির কনস্ট্রাকশন বা এগুলো ডেভেলপমেন্টের জন্য। যোগিনী সাধন, নটিনী বা পদ্মিনী বা এই যে অষ্টযোগিনী আছে, এদের যে সাধন, এদের সাধন করা হয়েছে। আমরা জানাশোনা একটা কেস আমি দেখেছিলাম, মানে নট এ কেস অ্যাজ ইন ডিলিং কেস, আমি শুনেছিলাম। এবং যোগিনী সাধন করে অনেকে আছে যারা যারা রিমোট এরিয়ায় থাকে, গুহা টুহায়, মাতৃরূপে যোগিনীকে সাধন করেছে, তাকে খাবার ঔষধ সব এনে দিচ্ছে, অর্থর ব্যবস্থা করে দিচ্ছে। সাধনটা এরকমই ফল দেবে। কিন্তু এরা কেন সাধন করছে? দিজ আর সাধনাস দ্যাট হ্যাজ বিন ডিজাইনড টু এড ইয়োর মেন সাধনা। তারানাথ তান্ত্রিকা যেটা মধুসুন্দরী দেবী নিয়ে খুব হচ্ছিল, গিয়ে করছিলেন, সে তো ওখানে দেখছে মধুসুন্দরী। মধুসুন্দরী ইজ বেসিক্যালি মানে অল্টারনেট নেম অফ মধুমতি যক্ষিণী। মধুমতি যক্ষিণীদের মধ্যে একজন খুব বিশেষ যক্ষিণী। যিনি করছিলেন তাকে মধুমতি যক্ষিণী তার কাছে আসছিল সাধনায় হেল্প করতে, বা তারানাথ তান্ত্রিক তার বসে পড়ে গিয়ে করলো যে আমি তাকে করব। এবার বিষয়টা কিন্তু এরকমই, মানে আমরা তাকে করছি কারণ আমার সাধনার, আমি সাধনায় পুরো ফোকাসটা দেব, এবার জাগতিক জিনিসটা কে দেখবে। তখন আমার সাধনা হলো, যোগিনী যক্ষিণীরা হচ্ছে দেবতাকে ঘিরে থাকে, তারা নরকবাসী নয়, কিন্তু মানে একটা হায়ারার্কি অফ বিংস আছে। ধরে নাও আমি আজকে ত্রিপুরার উপাসনা করছি বা কমলাত্মিকার উপাসনা করছি, কমলা একদম উপরে আছে, তার কাছে ধনদা যক্ষিণী তার কাছে ঘুরে বেড়ায় খুব ক্লোজ সার্কেলে, তার আন্ডারে অনেকজন আছে। এবার আমি একজনকে মন্ত্র করে সিদ্ধ করলাম, আমায় কমলা উপাসনা এড করবেন এরা। কর্ণপিশাচিনীর ক্ষেত্রে সাধককে কিছু ইনফরমেশনের দরকার, সেটা জোগাড় করে দেবে তারা। এইবার সেটাকে হয়তো আমি যে পারপাস আছে সেখান থেকে ডেভিয়েট করে দিলাম, দিয়ে আমি কর্ণপিশাচিনী সিদ্ধ করে জ্যোতিষী আমি দেখালাম আমি ব্রহ্মজ্ঞ। একটা পয়েন্ট সেটা ঠিকভাবে কাজ করবে, মানে ধরে নাও একটা মেশিনকে তুমি কাজ করাচ্ছ, নট মেশিন বাট ইজ আ কনসিয়াস মেশিন, একটা পয়েন্টে হওয়ার পরে তুমি তাকে মিস ইউজ করছো, জিনিসটাকে গিয়ে খেটে যাবে, সেটা আমারই আগেনস্টে কাজ করবে। আর লোকেদের অনেক মিসকনসেপশন আছে যে গু কানে লাগিয়ে রাখতে হয়, এই হয়, এগুলো ননসেন্স। এরকম কিচ্ছু শাস্ত্রে উল্লেখ করা নেই। গু খেতে হয় এরকম কিচ্ছু কর্ণপিশাচিনী সাধনায় উল্লেখ করা নেই, শুদ্ধাচারে দেওয়া আছে। আমাদের অনেকে বলেছেন যে কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে মলমূত্র, তারপর নোংরা ভাবে থেকে 21 দিনের এরকম একটা কিছু। আচ্ছা, মলমূত্র নোংরা ভাবে থেকে সাধনা উল্লেখ আছে, কিন্তু সেটা পিশাচে নেই, ভূত সাধনায় আছে। ভূত সাধনা ইজ আ সর্ট অফ স্পিরিটকে ধরে সাধনা, যেখানে নোংরা থাকে, এগুলো থাকে। এরা কিন্তু দেবতার সাথে অ্যাসোসিয়েটেড, ওরা কিন্তু দেবতার সাথে অ্যাসোসিয়েটেড নয়। তাদের সেই সব ক্ষেত্রে উল্লিখিত আছে যে তাহলে তারা আধ্যাত্মিক জিনিস বা দেবতাকে বিষমত ত্যাগ করে দেবে, ওই জায়গাটাকে ত্যাগ করে আসবে। সিমিলারলি ভুড্ডামরে কিছু উল্লেখিত সাধনা আছে, চেটিনী, যক্ষিণী, এদেরকে সাধনা করতে গেলে কিন্তু ভুড্ডামরে যদি দেখি, সিমিলার সলোমনিয়ান কনজুরে যে আংটি পরে আছে, সলোমনিয়ান রিং, এগুলো এই ওদের যে সাধনাগুলো হয় ওটা কিন্তু এইভাবে করা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে এখানে ভূত, আচ্ছা গীতাতেও লেখা আছে তুমি যেটা সাধনা করবে সে লোক প্রাপ্ত হবে। যারা সূর্যকে উপাসনা করবে সূর্য লোকে যাবে, ভূতকে উপাসনা করলে ভূতের লোকে গিয়ে পৌঁছাবে। এইবার এটা পিকিউলিয়ার টেক্সট, ভূত ডামর তন্ত্র বা ডামর তন্ত্র, ডাকিনী তন্ত্র, এগুলো যেগুলো আছে, এগুলোর কন্টেন্টটা কি হচ্ছে, মানে কেন কি আলোচনাটা শুরু হলো, ভূত ডামরের মধ্যে যোগিনী দেওয়া আছে, যক্ষিণী দেওয়া আছে, চেটিনী দেওয়া আছে, চেটিনী মানে চাকর, হ্যাঁ, পিশাচ দেওয়া আছে, তারপর এরকম অনেকগুলো এন্টিটিস দেওয়া আছে। এদেরকে অল্প মন্ত্র করে সিদ্ধি করা যায়, বাট এদেরকে ডাইরেক্ট অল্প মন্ত্র করা হয় না। এদের ওপর একজন প্রিসাইডিং ডেইটি আছে যাকে বৌদ্ধ নাম বজ্রপাণি,
কিন্তু এখানে বলছে ক্রোধ ভৈরব, ক্রোধ ভৈরবের মন্ত্র সিদ্ধি করো, মানে ইজ এ কমান্ডিং অফিসার। ওই কমান্ডটা দিয়ে তুমি যখন মানে ক্রোধ ভৈরব তোমার মন্ত্রটা প্রোটেক্ট করছে, তুমি যখন চেটিনী সাধনা করছো বা ভূতিনী সাধনা করছো, নট এই ভূত যেটা পিশাচ মলমূত্র দিয়ে ভূত বলছি না, এই ধরনের ভূত, হ্যাঁ, মানে সাধনা করছো, তাদেরকে অ্যাট্রাক্ট করার সময় তারা যদি প্রবলেম না ক্রিয়েট করে, তুমি ফোর্সও করবে তাদেরকে। সেম জিনিস আমরা সেরিমোনিয়াল ম্যাজিকে পাচ্ছি অফ সলোমোনিয়ান সিস্টেমস। এই যে ওয়েস্টের মধ্যে ওখানে সলোমনের মতো সেজে, এই সলোমনিয়ান নিয়ে আমি পরে হয়তো বলবো, আজকে চাইলে আজকেও বলতে পারি। এই যে লুসিফারের সাথে প্যাক্ট করছি আটার ননসেন্স লোকেরা বলে, লাইক নাথিং লাইক দ্যাট। সলোমনিয়ানস কনজিউরিং এ যেটা হয় সেটা হচ্ছে হায়ার গডের একটা নেম আছে, উইথ লেভেলস অফ নেম আসছে, গোয়েশিয়ার লেসার জিনস আছে 72 জিনস বা ডিমন্স, মানে স্টার্টিং উইথ অ্যাসমোডিয়াস, এরকম সব বেল, এরকম সব যারা আছে, লুসিফার টুসিফার সবাই আসছে। ওদেরকে উইথ আ কমান্ডিং ভয়েস, টেকিং দ্য অথরিটি অফ সলোমন বা টেকিং দ্য অথরিটি অফ গড, আমরা তাদেরকে কমান্ড করছি টু কাম, এবং তাদেরকে বাইন্ড করছি করে ওই সময় প্যাক্ট করা হচ্ছে। প্যাক্ট এই নয় যে আমি মানে আমি নিজের সোল বেছে দিচ্ছি, না, ওই সময় একটা প্যাক্টিং হয় যে আমি থ্রু দিস আমি তোমায় বাইন্ড করছি, আমি তোমায় বাইন্ড ছাড়বো না যদি না তুমি আমার কাজ করো। সেম জিনিস বুদ্ধা মনে পাওয়া যায়। আমি চেটিনির সাথে প্যাক্ট বানাই, মানে আমি তোমায় বাইন্ড করছি ভাই, ক্রোধ ভৈরব মন্ত্র, তুমি আমার কথা শুনছো, নয়তো আমি তোমায় পিটিয়ে মারবো, লিটারালি পিটিয়ে মারবো, এবং এই মন্ত্র তোমায় মেরে ফেলতে পারে। এবং এটার যখন রিচুয়াল গুলো পারফর্ম করা হয় এটা, বাট অ্যাট দ্য সেম টাইম বুদ্ধামতন্ত্র শেষে গিয়ে কি বলছে, এইগুলো করতে পারো যারা কাম্য ইচ্ছা আছে দেবীর উপাসক, কিন্তু তারা নয় যারা ব্রহ্মর ইচ্ছুক আছে। তুমি মুক্তি চাও তাহলে করো না, তুমি যদি বদ্ধ হতে চাও করো, তাতে তোমার দেবীর এই এই উপাসনাগুলোর অধিকার আসছে, বাট দিস আর ইউজফুল উপাসনাস। এইদিকে যারা সাধনার মধ্যে, যারা দেবীর উচ্চ সাধনায় আছে, তারা হয়তো এত ঝামেলাই পড়বে না, তারা হয়তো একটা মন্ত্র হয়তো প্রয়োজন পড়লো, করলো, কাজ হয়ে যাবে, বাট করে না। নর্মালি আমাদের করতে পারে না, মানে বলা হয় তুমি আনন্দের জগতে গিয়ে আবার কেন দুঃখের জগৎকে ফিরে দেখাবে, একদম পাতি গল্প এটা। এইবার যে এই হায়ার কমান্ডিং, মানে বেসিক্যালি তুমি আজকে অফিসের ক্লার্কও নয়, পিয়নদেরকে দিয়ে কাজ করাবে, হ্যাঁ, তাহলে তোমার যদি ওপরের অথরিটি অফিসার লেভেলে কানেকশন থাকে বা সিইওর লেভেলে কানেকশন থাকে, তারা যখন হুকুম চালাচ্ছে এরা বাধ্য কাজ করতে, নিজে গিয়ে যদি কাজ করতে চাও তারা কাজ করবে না, তারা অনেক নগড়া করবে, তাদেরকে তেল মেরে কাজ করছে। আর এই যে নোংরা হয়ে থেকে যেটাকে আমি বলছি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস তো কনসিয়াস। তন্ত্রের ক্ষেত্রে, কাশ্মীরের ক্ষেত্রে যেটা আরো খুব প্রমিনেন্টলি বলে, ওইগুলোর ভেতরে একটা কনসিয়াসনেস আছে, ওইগুলোর ভেতরে একটা এন্টিটি আছে। তো নেগেটিভ অ্যাট্রাক্টস নেগেটিভ করে একটা পার্টিকুলার ফর্ম অফ এন্টিটিকে অ্যাট্রাক্ট করে নিজের মানসিক, মানে নিজের কনসিয়াসনেসের লেভেলটাকে ওই লেভেলে নামিয়ে এসে তার সাথে ম্যাচ করে তার সাথে একটা এন্টিটিকে কানেক্ট করছি। এইটা খুব ভালো আলোচনা করে হচ্ছে কিওস ম্যাজিক, যেটা 1970s স্পেয়ার মনে হয় ইংল্যান্ডে একটা মুভমেন্ট হয়েছিল, তারা মনে করলো, মানে তারা ওই ওনার থিওরিটাকে খুব নিয়েছিলেন কার্ল ইউং, দিয়ে বলেছিল যে আলটিমেটলি কালেকটিভ কনসিয়াসনেসকে নিয়ে যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথেই ডিমান্ডস থেকে শুরু করে সবকিছু কানেক্টেড, তাহলে ওই সাবকনসিয়াস থেকে ওটাকে আমি বাইরে বের করব, এই হচ্ছে, এছাড়া কিছু নয়। এতক্ষণ ধরে তো আমরা তন্ত্র ব্যাপারে জানলাম, এবং আমাদের যে কে পডকাস্টের যে পাবলিক আছে তারা একটু ঘটনা শুনতে চায়। এবং কিছুদিন আগে একটা পডকাস্ট রিলিজ হয়েছে, সেখানে তন্ময়দা ছিল, এবং তন্ময়দা অফ দ্য ক্যামেরা বলছিল যে একটা ইনভেস্টিগেশন তোমার সাথে হয়েছিল। এবং আমি যখন জিজ্ঞেস করি একটু ব্যাপারটা একটু বলো, একটু বোঝাও, বলো না আমি বলবো না, স্বস্তিক দা তোকে বলবে, তাই জন্যই তোমার কাছে জানা সেই কেসটা কি হয়েছিল। এবং কিছু কিছু বিষয় হচ্ছে যে সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে তোমার কীরকম প্রবলেম হয়েছিল বা কিভাবে স্টার্ট হয়েছিল, এবং তোমার সাথে যে তন্ময়দার সেখানে গিয়ে একটা অন্যরকম একটা ভাবনা চিন্তায় তোমরা গেছিলে, সেখানে অন্য একটা কিছু ব্যাপার হয়েছে যেটা তুমি আমাকে বলছি। বিষয়টা প্রবলেম নয়, বিষয়টা আমরা একটা অন্য কাজে গেছিলাম, সেখানে ক্যাজুয়ালি ওই ইএমএফ মিটার দিয়ে রিডিং শুরু করেছিলাম। আমরা জানতাম ওখানে কিছু হয়, চলো ইএমএফ মিটার দিয়ে একটা রিডিং করি জায়গাগুলো, কারণ আমি তো একটা রিডিং পেয়েছি, নর্মালে প্রচণ্ড হয়, মানে আমার কাছে একবার এসে গেছিলো প্রায় 200 টাচ করে গেছিলো, দ্যাট ওয়াজ এক্সট্রিম হওয়ার কথা, কিন্তু সেখানে কোনো ইলেকট্রিক জিনিস নেই।
ভাবছিলাম হয়তো রেকর্ডিং কিন্তু একটা অনুষ্ঠান হয়তো হয়েছে বলে হয়তো 200 টাচ করেছে কিছু। তো সেদিনকে তন্ময় দ্বারা ছিল ঠিক আছে আরেকবার টেস্ট করি, তাও মানে 100 তো নিচে, মানে মিনিমাম হলেও সেটা 112, 15, 20, 112 না 120 হয়তো মিনিমাম আসছিল, 150, 175 উঠেই যাচ্ছে। আর তখন ঠিক আছে যাদের সেখানে, তো তখন আমি নর্মালি একটা ছোট্ট প্রয়োগ মানে আমাদের পদ্ধতি থেকে, হিন্দু পদ্ধতিগুলো থেকেই দিয়ে সেখানে কিছু প্রয়োগ করে, পার্টিকুলার ছোট্ট প্রয়োগ, মানে খুব বড় প্রয়োগ নয়, কিছু মন্ত্রপুতিত করে সেটা প্রয়োগ করে আমি তারপর যখন ওখানে কাটালাম, তারপর আমি দেখলাম আর ইএমএফ রিডিংটা না দেখি, মানে ইট ওয়াজ সর্ট অফ এক্সপেরিমেন্ট যে করে দেখা যাক কি হয়, মানে ইনস্ট্যান্ট চেঞ্জেস হয় কি হয় না। তো জেনে সেখানে গিয়ে আবার দেখছে, তখন দেখলো যেখানে প্রায় 100 উঠে গেছিলো 50, মানে আমি বলছি এটা 150, 100, 175, 50 নেমে এসছে, এতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তারপর আবার কিছু জায়গায় হয়তো রিডিং হাই হচ্ছে, তখন আমরা সেখানে আবার দিচ্ছি দিয়ে তারপর আবার সেখানে রিডিংগুলো আস্তে আস্তে কমে গিয়ে পরের দিকে আর কোনো প্রবলেম সেখানে হয়নি। মানে আমি খুব ছোট করে বললাম, মানে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ পার্সনস ডিটেলস বা কিছু, এবং সেটা আমাদের সর্ট অফ ফার্স্ট এক্সপেরিমেন্ট যে হ্যাঁ এভাবে হয়, এবং আমি জানতাম ওভাবে হয়, বাট আমার কিউরিওসিটিটা ছিল হচ্ছে যখন কোনো ডিভাইস ইউজ হচ্ছে তাতে রিডিংয়ে কি ডিফারেন্স হয়, কারণ আমরা তো জানছি আমরা করছি, আমরা ফিলিংস পাচ্ছি, কিন্তু যখন আমরা কোনো ডিভাইসের রিডিংটা পাচ্ছি তখন আমার হ্যাঁ আমি একটা কিছু বলছিলাম না, মানে আমার চোখের সামনে কিছু প্রমাণ চাই, তখন এটা হাতে নাতে কিছু আমি যেন ডিফারেন্স বুঝতে পারছি না, আচ্ছা এতটা হয়, এইভাবে হয়, তখন আমার চোখের সামনে একটা বেশ নতুন এক্সপিরিয়েন্স মতো। তারপর প্ল্যানিং হয়েছিল পরের দিকে এগোয়নি, মানে আর তো শারীরিক কোনো প্রবলেম হয়? আমার হয়নি সেটা, মানে আমার মাহাত্ম্যর জন্য বলছি না, মানে বেসিক্যালি ওই সেবারে আইদার আই ওয়াজ লাকি তাই হয়নি, বা আমার ওই নিজস্ব যা যা প্র্যাকটিসেস আছে সেগুলোকে আমি মেনটেন করি বলে হয়নি। আমার তো হয়নি, অন্যদের অনেক সময় হয়ে যায়, তার জন্য মানে দেহ বাঁধা দাদা অনেক কিছু বলা থাকে, বাট তা বলে এই নয় যে আমি একদম অ্যাবসলিউট সেফ, আমারও হবে না বা তার হবে না বা এই হবে না, বেটার বি সেফ দ্যান বি সরি, হতে পারি, এবং জেনে শুনে করা উচিত কি করছি না জেনে শুনে কিছুই প্রবলেম হয় বলতে গেলে হয় না তা নয়, আমার হয়নি হয়তো সেদিনকে, কিন্তু তন্ময়দারই হয়েছিল, মানে আমরা তখন যাচ্ছিলাম প্রথম দিকে, তন্ময়দা বলছে এখানে নেই, ঠিক আছে আমরা কিছু আছে, নিউট্রাল, আমি তন্ময়দাকে দেখাচ্ছিলাম না আমি কি রিড করছি, আমার কাছে এল ডট ছিল। এবার তারপর একটা পয়েন্ট থেকে যেখানে গন্ডগোল হয়েছিল সেখানে তন্ময়দার রিডিং এ পেয়েছিল, সেখানে গিয়ে নিজের ইরিটেশন হয়েছিল। এবার তারপর যখন সব ক্লিনিং হয়ে গেছে বেরিয়েছে, তখন তন্ময়দার সেখানে মারাত্মক মাথা ধরে গেছে, যেতে পারছেন, একটা খুব বিভৎস অবস্থা। আমি তখন বাড়ি ফিরে এসেছি, আমি বাড়িতে, মানে আমার নর্থ ক্যালকাটা, তন্ময়দার সাউথ ক্যালকাটা, বুঝতেই পারছো 10-15 কিলোমিটার। তখন ফোন টোন করে আমায় জানায়, তখন একটা আমি ক্লেন্সিং করি। হ্যাঁ এর আগেও যখন প্রথম ওখানে গেছিল তখন মাথা ধরে যাচ্ছিল তন্ময়দার, হ্যাঁ তন্ময়দার মাথা ধরে যাচ্ছে, তখন আমি একটা ওই পার্টিকুলার ইমিডিয়েটলি একটা ক্লেন্সিং এর ক্লেন্সিং এর জন্য একটা ওই স্প্রে মতো বানাই, মানে এগুলো না স্প্রে করে নাও, দেন হি স্টার্টেড ফিলিং লাইট, সে ঠিক আছে, তারপর ওইগুলোকে ইউজ করে তারপর করি। এবার কেন কি ক্লেন্সিং এর জিনিসের মধ্যে কিছু জিনিস আছে সেগুলো চোখ টোকে লেগে গেলে প্রবলেম হয়, সেগুলো মানুষের উপর ছোড়া যায় না, এবার সেই ব্যাপারগুলো হয়েছে, হয়নি তা নয়, বাট ইট ওয়াজ মানে ওয়ান অফ দ্য মেনি এক্সপিরিয়েন্সেস। ওই যে বাড়িটা ছিল বা ফ্ল্যাট ছিল কি ওটা, যেটাই হোক, মানে ইট ওয়াজ আ প্রপার্টি, সেই প্রপার্টিতে কি এরকম বোঝা যাচ্ছে কোনো ডিমান্ড বা পিশাচ এরকম কিছু ব্যাপার নাকি কোনো রকম? না ইট ওয়াজ আ সর্ট অফ ইন্টেন্স নেগেটিভ এনার্জি, আর কোনো এন্টিটি কিনা সেটা বোঝা যাচ্ছিল না, ওটা নেগেটিভিটির জন্য প্রবলেম হতো। মানে এটা কি মানে অনেকে বলে চালান করা, ওখানে কেউ সুসাইড করেছিল বলে হয়, এরকম কিছু ব্যাপার বোঝা যায়নি? ওরকম হলেও হয়, অন্যভাবে হয়, কেউ কিছু কালো জাদু করে দিলেও হয়, কিছু ভাবে হচ্ছিল, ওদের পার্সোনাল লাইফ, ওদের পার্সোনাল ইস্যু, আমি পাবলিক কেন করব? ওকে ঠিক, মানে তাদের রিটেন লিগ্যাল পারমিশন ছাড়া করা উচিত নয়। ওকে সেটা মানে আমি এটুকুই বলতে পারি, হয়েছিল রিডিং এরকম হচ্ছিল বিকজ देयर वाज ডিস্টারবেন্স, সেটাকে আমরা করেছিলাম, রিডিং এ ডিফারেন্স হয়েছিল, আর সেটা হ্যাঁ জানতে পেরেছিলাম। যতটা আমরা জানলাম তন্ত্রের ব্যাপারে, এটা তো খুবই শর্ট টাইমের জন্য আমরা পুরোটা জানা গেল না, এবং নেক্সট এপিসোডে বা নেক্সট একটা পডকাস্টে আমরা আরও জানবো, আরও বিষয় জানবো, এবং ট্যারট কার্ডের ব্যাপারেও জানবো, তুমি এনেছিলে সেই বিষয়টা আমাদের জানা হয়নি, এবং
সবার শেষে এবং পডকাস্টের শেষে আমি একটা প্রশ্ন সবাইকেই করে থাকি যে কে পডকাস্ট তোমার কেমন লাগলো এসে আমাদের এই মেন্স। আমার তো বেশ ভালোই লাগলো। আর ট্যারোট বা এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা হবে। ট্যারোট একটা বিশাল বিষয় এবং শুধু ফরচুন রিডিং বা ওই রকম নয়, কথা হবে। আমার খুব ভালোই লাগলো, বেশ অনেক বিষয় আলোচনা হলো। থ্যাংক ইউ তো- দাদা। আর আর কিছু তুমি বলতে চাইছো যেটা তুমি এরকম যেটা নেক্সট এপিসোডে বলতে চাও, একটু হিন্ট দিয়ে দাও যাতে দর্শকরা একটু সাসপেন্সে থাকে যে স্বস্তিক ব্যানার্জিকে আমি পরের এপিসোডে এটা এইভাবে একটু দেখতে চাই। লোকেরা কি জানতে চায় সেটা একটা বিষয়, ওকে কিন্তু এর পরের বার আমরা একটু ডাইরেক্টলি মানে উইচক্রাফট অকাল্ট নিয়েই কথা বলবো, জিনিসপত্র নিয়ে। ওকে এবং সেই জিনিসগুলো নিয়ে যদি কথা হয়, যেগুলো লোকেদের ভুল ধারণাও আছে অনেক, এবং এটা খুব বিশেষ জায়গা, ভুল ধারণা আছে হুম। এবং অনেক কিছু জানে না, সেরকমই আস্তে আস্তে আলোচনা হবে। ওকে থ্যাংক ইউ দাদা। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট। তো থ্যাংক ইউ দাদা। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের সাথে গেস্ট স্বস্তিক ব্যানার্জি এবং ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ দাদা।